রেকর্ড হবে এটা একটু। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ড ইন্টারন্যাশনাল ল সিরিজের আরেকটি লেকচারে। আজকে আমাদের লেকচারের টপিক কাস্টমারি ইন্টারন্যাশনাল ল। আজকে আমাদের গেস্ট লেকচারার ইমরান আজাদ। উনি বর্তমানে একজন প্রভাষক হিসেবে আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। এছাড়া খুবই সম্প্রতি উনি ওনার এলএলএম করে এসেছেন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে, যেখানে উনি কমনওয়েলথ স্কলারশিপে গিয়েছিলেন। এছাড়া উনি ওনার এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। লেখাপড়ার পাশাপাশি উনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, সেন্টার ফর দ্য স্টাডি অফ জেনোসাইড এন্ড জাস্টিস, এবং উনি নিয়মিত বিভিন্ন দৈনিকে এবং বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দৈনিকে ওনার ল রিলেটেড বিভিন্ন টপিকে উনি লেখা লিখে থাকেন। তো স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের লেকচারটা শুরু করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ রাতুল। উপস্থিত যারা আছেন, যদিও সবাইকে ভিডিওতে আমি দেখতে পাচ্ছি না, বাট আই হোপ অল আর ডুইং গুড। আজকে ছুটির দিনের একটা সকাল। সো আজকে আমাকে ডাকার জন্য এবং এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য রাতুল এবং এর সাথে যারা অ্যাসোসিয়েটেড সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ধরনের প্রজেক্ট যেটা বাংলাদেশে আমরা করলাম খুব রিসেন্টলি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ল, এটা যেমন একটা একাডেমিক কাজ, যে কাজটা আমরা করার চেষ্টা করেছি ইন্টারন্যাশনাল লয়ের বিভিন্ন ইস্যু নিয়ে। সেটা একটা শুধুমাত্র মানে বই পাবলিশড হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা নিয়ে যে ডিসকাশন হচ্ছে, তো এটাও আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। অর্থাৎ তার মানে হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা এই বিষয়গুলো নিয়ে ক্লাসরুমের বাইরেও ইনফর্মালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী। তো একজন অথর হিসেবে, এই বইয়ের একজন কন্ট্রিবিউটর হিসেবে আমার জন্য এটা খুবই আনন্দের একটা বিষয় যে আসলে যে বিষয়টা নিয়ে লিখলাম সেটা শুধুমাত্র কালো হরফে বইয়ের মধ্যেই থাকলো না, সেটা নিয়ে ইনফর্মালি বা বিভিন্ন ফর্মাল ডিসকাশন সেশনগুলোতে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। এই বইয়ের পটভূমিটা যদি একটু বলি, হয়তোবা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফাউন্ডার চেয়ারম্যান যিনি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন স্যার। সো শাহাবুদ্দিন স্যার বেসিক্যালি এই বইটার এডিটর, এবং উনি মূলত এই প্রজেক্টটা শুরু করেন। ওনার আইডিয়া ছিল, যখন আমাদের সাথে শেয়ার করেন সবাইকে উনি ইনভাইট করেন, তো তার মধ্যে থেকে আমরা যে যার মতো করে প্রপোজাল সাবমিট করি এই বইতে কন্ট্রিবিউট করার জন্য, সেখান থেকে ফাইনালি এটা একটা বুক প্রোডাকশন বা একটা পাবলিকেশন হিসেবে বের হয় এই বছরের শুরুতে। তো স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা ভিন্ন রকম, কারণ যেহেতু ওনার মানে ওনার এখনকার যে স্ট্যাটাস এবং উনি এখন যেভাবে কাজ করেন একজন গ্লোবাল ইন্টারন্যাশনাল ল প্রফেসর হিসেবে, সেখানে ওনার সাথে কাজ করার মূল জায়গাটাই হচ্ছে যে আমি একে তো হচ্ছে অনেক ক্রিটিক্যাল ওয়েতে বিষয়গুলো দেখার সুযোগ পাচ্ছি ওনার ওনার ফিডব্যাক থেকে, এবং উনি যেভাবে রিভিউ করছেন। সো ওইখানে একটা সুযোগ হচ্ছে খুব ক্রিটিক্যাল ওয়েতে ইন্টারন্যাশনাল লয়ের ইস্যুগুলো দেখার, এবং উনি নিজেও যে ইন্টারন্যাশনাল লয়ের যে এরিয়া নিয়ে কাজ করেন ওটাও একটা ক্রিটিক্যাল স্টাডিজ অফ ইন্টারন্যাশনাল ল, যেটাকে আমরা থার্ড ওয়ার্ল্ড অ্যাপ্রোচ টু ইন্টারন্যাশনাল ল বলি, টুয়াইল বলি। তো ওনার সাথে কাজ করার এটা একটা আমার জন্য অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, যে ইন্টারন্যাশনাল লয়ের যে ট্রেডিশনাল বিষয়গুলো আমরা সবসময় বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে বা ল ডিপার্টমেন্টগুলোতে পড়ি বা পড়াই, তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে ইন্টারন্যাশনাল লকে দেখা, তৃতীয় বিশ্বের কনটেক্সট ইন্টারন্যাশনাল লকে দেখা। তো এটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আরেকটা জিনিস বলবো যে এই বইটা আমি জানি না আগে যারা আপনাদের সাথে কথা বলেছে ওনারা শেয়ার করেছেন কিনা, এই বইতে আমরা যেই চ্যাপ্টারগুলো কন্ট্রিবিউট করি, একটা তো হচ্ছে যে শাহাবুদ্দিন স্যার নিজে সেগুলো রিভিউ করেছে, উনি এডিট করেছে, ফিডব্যাক দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা অথর ছিলাম, সো ইন বিটুইন টু অথর্স এটা কিন্তু ব্লাইন্ড রিভিউ হয়েছে। অর্থাৎ আমার চ্যাপ্টারটা এই বইতে অন্য আরেকজন যিনি অথর আছেন তিনি আবার এটা পড়ে দেখছেন, উনি ফিডব্যাক দিচ্ছেন, একইভাবে আমি আবার অন্য একজনের চ্যাপ্টার পড়ে দেখছি, ফিডব্যাক দিচ্ছি। তো এতে করে আমাদের মধ্যে একটা মানে ইন্টারন্যাশনাল লতে যারা কাজ করতে আগ্রহী বাংলাদেশি স্কলার তাদের মধ্যেও কিন্তু একটা নেটওয়ার্কিং এর বিষয় ছিল। And we had, if I'm not wrong, two sessions at বিলিয়া। ইনিশিয়ালি আমাদের বিলিয়াতে দুইটা সেশনও হয়েছিল যারা অথর ছিলেন সবাইকে নিয়ে। সো ওই নেটওয়ার্কিংটাও খুব ইম্পর্টেন্ট, যে ইন্টারন্যাশনাল ল নিয়ে যারা কাজ করতে চায়, সো সেই বাংলাদেশি স্কলারদের মধ্যে আসলে নেটওয়ার্কিংটা কিভাবে হচ্ছে।
হ্যাভিং সেড সো, আমি যদি আমার টপিকে চলে যাই, কাস্টমার ইন্টারন্যাশনাল ল, যেটা বেসিক্যালি আমার এরিয়া অফ কন্ট্রিবিউশন ছিল। আমি চেষ্টা করব যে 30 to 40 মিনিটস কথা বলার জন্য আমার টপিকটা নিয়ে। ইন দ্য মিন টাইম ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে যে কোনো সময় থামানো যাবে, কোয়েশ্চেন করা যাবে। আই উইল বি হ্যাপি টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স। অ্যাট দ্য সেম টাইম 30-40 মিনিটের পরে আমরা আলাদা একটা শুধু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন রাখবো। সেখানেও যদি কোনো কোয়েশ্চেন থাকে এই টপিক রিলেটেড বা এর সাথে রিলেভেন্ট কোনো টপিক, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তো এটাই হচ্ছে মূলত আজকের প্ল্যান। আমার আমার প্রেজেন্টেশন ইনফর্মালি আমি দিতে যাচ্ছি, খুব বেশি ফর্মাল হওয়ার সুযোগ নেই এখানে। সো রাতুল যেটা বললো যে আমার আমার এরিয়া অফ কন্ট্রিবিউশন ছিল কাস্টমার ইন্টারন্যাশনাল ল। তো কাস্টমার ইন্টারন্যাশনাল ল আমরা যখন ইউনিভার্সিটিতে, মানে বাংলাদেশ ইউনিভার্সিটি গুলোতে যখন আমরা পড়ি, আমাদের মধ্যে খুব কমন একটা টেন্ডেন্সি হচ্ছে, সেটা কি কারণে হয় সেটা নিয়ে হয়তো অনেক ডিসকাশন হতে পারে, বাট এটা কমন টেন্ডেন্সি হচ্ছে যে আমরা ইন মোস্ট কেসেস এমন ধরনের ইন্টারন্যাশনাল ল বইগুলো পড়ি যেখানে আসলে একটা লিনিয়ার ন্যারেটিভ থাকে কাস্টমার ইন্টারন্যাশনাল ল বা সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল সম্পর্কে, যেখানে মূলত আমরা মানে যদি বোঝার চেষ্টা করি, সেখানে ওয়েস্টার্ন কন্ট্রিবিউশন টুয়ার্ডস সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট, এই বিষয়টা কিন্তু সবসময় হাইলাইটেড হয়। ম্যালকম শ বা অন্যান্য বইগুলো যদি আমরা দেখি, আমরা কিন্তু দেখবো যে কাস্টমার ইন্টারন্যাশনাল ল বা সোর্সেস ইন্টারন্যাশনাল ল এর যে অরিজিন, এটার যে ডেভেলপমেন্ট, এটার যে ইভলিউশন, এটা কিন্তু একটা কাইন্ড অফ ওয়েস্টার্ন কন্ট্রিবিউশন হিসেবে দেখার একটা চেষ্টা করা হয়। বাট যেটা আমি শুরুতে বলেছিলাম যে এই বইটার অন্যতম একটা উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশ পার্সপেক্টিভে, সাউথ এশিয়ান পার্সপেক্টিভে, থার্ড ওয়ার্ল্ড অ্যাপ্রোচ পার্সপেক্টিভে, যে তৃতীয় বিশ্বের নাগরিক হিসেবে, তৃতীয় বিশ্বের আমরা 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 যারা মানব সমাজ আছি, সেখান থেকে আসলে আমরা ইন্টারন্যাশনাল লতে কি ধরনের কন্ট্রিবিউশন রাখছি, আমাদের জুডিশিয়ারি কি ধরনের কন্ট্রিবিউশন রাখছে, বা রাষ্ট্রের যে 3টা বিভাগ আছে তারা কিভাবে ইন্টারন্যাশনাল লকে মানে শেপ করার জন্য, সেটাকে তৈরি করার জন্য, ডেভেলপ করার জন্য আসলে কিভাবে কাজ করে। তো আমি যখন চ্যাপ্টারটা লিখি, আমারও আসলে সেই ফোকাসটাই ছিল। বইয়ের যে মূল ফোকাস, সেই ফোকাসের সাথে আমি অ্যালাইন করার চেষ্টা করেছিলাম যে আমি শুধুমাত্র কাস্টমার ইন্টারন্যাশনাল ল কি বা কাস্টমার ইন্টারন্যাশনাল ল বাংলাদেশের জুডিশিয়ারিতে কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা শুধু দেখতে চাই না, বরঞ্চ আমি দেখতে চাই আমাদের জুডিশিয়ারি কাস্টমার ইন্টারন্যাশনাল ল সম্পর্কে যেসব ডিসিশন গুলো দিচ্ছে, বা জুডিশিয়ারি হাউ ইট ইজ ডিলিং উইথ কাস্টমার ইন্টারন্যাশনাল ল, সেখানে কি ধরনের ফ্যাক্টরস গুলো কাজ করে, এবং সেটাকে যদি আমি থার্ড ওয়ার্ল্ড অ্যাপ্রোচ টু ইন্টারন্যাশনাল ল বা ট্রায়াল পার্সপেক্টিভে দেখতে চাই, তাহলে আমি আসলে আউটকাম হিসেবে কি পাচ্ছি। সো কাইন্ড অফ ক্রিটিক্যাল একটা আউটলুক আমি দেওয়ার চেষ্টা করেছিলাম যে কাস্টমার ইন্টারন্যাশনাল লটা নিয়ে যখন আমি কাজ শুরু করি। তো আমার চ্যাপ্টারটা, এবং এখানে বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে একটা ওয়ার্ড লিমিট ছিল 5000 শব্দ। সো খুব বেশি বলার আসলে সুযোগ নেই, যেহেতু অনেক কিছু কভার করতে হচ্ছে, বাট খুব কম কথায় কভার করতে হচ্ছে সবাইকে। তো আমার চ্যাপ্টার মূল 2টা অংশে আমি ভাগ করতে পারি কাস্টম ইন্টারন্যাশনাল ল নিয়ে। একটা হচ্ছে যে ক্রিটিক্যাল ওয়েতে কাস্টম ইন্টারন্যাশনাল ল এর যেই আইডিয়াটা, দ্য আইডিয়া ইটসেলফ, এটাকে ক্রিটিক করা, এটাকে ক্রিটিসাইজ করা, যে কাস্টম ইন্টারন্যাশনাল লর যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য ইন দ্য ইন দ্য ইন দ্য ওয়ার্ল্ড অফ ওয়েস্টার্ন হেজিমনি, সেখান থেকে আমি কি পাচ্ছি কাস্টম ইন্টারন্যাশনাল ল সম্পর্কে বা কাস্টম সম্পর্কে যখন আমি ইন্টারন্যাশনাল লতে কথা বলছি। তো আমি ক্রিটিক্যাল ওয়েতে এটা দেখার চেষ্টা করি, দ্য আইডিয়া ইটসেলফ। দ্বিতীয় যে অংশটা ছিল, সেখানে আমি মূলত চেষ্টা করেছি যে বাংলাদেশের জুডিশিয়ারি যখন তার সামনে কাস্টমার ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশনের প্রশ্ন আসে, তখন জুডিশিয়ারি এই কাস্টম ইন্টারন্যাশনাল লটা কিভাবে অ্যাপ্লাই করে, এই কোয়েশ্চেনটা কিভাবে সেটেল করে। তো দ্বিতীয় অংশে আমাকে কিছু কেস রেফারেন্স নিয়ে আসতে হয়েছিল, এবং সেখানে যে আর্গুমেন্ট গুলো ছিল এবং কোর্টের যে ডিসিশন এবং রিজন ছিল, সেগুলোকে আমাকে ক্রিটিক্যাল ওয়ে দেখতে হয়েছিল, বেসড অন মাই ফার্স্ট ডিসকাশন, যেখানে আমি কাস্টম ইন্টারন্যাশনাল লকে ক্রিটিক করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে মোটা দাগে বইয়ের এই চ্যাপ্টারের 2টা অংশ, যে 2টা অংশ মূলত আমি ডিল করার চেষ্টা করেছি, এবং আমার কিছু কনক্লুশনও ছিল। বাট আমি যদি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো দেই কাস্টম ইন্টারন্যাশনাল ল সম্পর্কে এবং এর সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেখানে আমরা কিন্তু একটা কমন আন্ডারস্ট্যান্ডিং পাই। ইন লাস্ট 50 ইয়ার্স অ্যাটলিস্ট, বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছরের মধ্যে যেসব জুডিশিয়াল ডিসিশন গুলো আমরা দেখি এখন পর্যন্ত, সেখানে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে যখন আমরা সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল নিয়ে আলোচনা করি বা বাংলাদেশ সুপ্রিম কোর্ট যখন আলোচনা করে,
ইন্টারন্যাশনাল ল ইন জেনারেল একটা বিষয় হিসেবে দেখা হয়, আবার ইন্টারন্যাশনাল ল এর যে সোর্সগুলো আছে, ট্রিটি, কাস্টম, জেনারেল প্রিন্সিপালস অফ ল বা অন্যান্য যে আরো সোর্সগুলো আছে, সব সোর্স হয়তো বা ওভাবে আমাদের জুডিশিয়ারিতে আসে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রিটি এবং কাস্টম ইন্টারন্যাশনাল ল এর প্রশ্নগুলো আসে। তো সেই ক্ষেত্রে দেখলাম যে ইন স্পেসিফিক কেসেস আসলে আমাদের কনস্টিটিউশন বলি বা অন্যান্য লেজিসলেশন বলি বা জুডিশিয়ারির যে ডিসিশন গুলো আছে, সেখানেও কাস্টম ইন্টারন্যাশনাল ল এর অ্যাপ্লিকেশনটা কি হবে ইন দ্য লিগাল অর্ডার অফ বাংলাদেশ, সেই সম্পর্কে আমরা ক্লিয়ার কাট কোনো স্ট্র্যাটেজি বা স্ট্রেট ফরওয়ার্ড কোনো পলিসি দেখছি না, নট ফ্রম দ্য লেজিসলেচার, নট ফ্রম দ্য ইভেন জুডিশিয়ারি। বাট ইন কেস অফ ইন্টারন্যাশনাল ল ইন জেনারেল, যদি আন্তর্জাতিক আইনের একটা জেনারেল পার্সপেক্টিভ দেখতে চাই, এর অ্যাপ্লিকেশনটা যদি দেখতে চাই, সেখানে কিন্তু মোটামুটি এখন এগ্রিড একটা পয়েন্টে আমরা চলে এসেছি উইথ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড জুডিশিয়াল ডিসিশনস, যে ইন্টারন্যাশনাল ল আমরা যখন এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি এবং তার সাথে যখন ডোমেস্টিক ল এর একটা কনফ্লিক্টের জায়গা তৈরি হচ্ছে, ইন মোস্ট অফ দ্য কেসেস আমাদের জুডিশিয়ারি বেসিক্যালি যেটা করছে সেটা হচ্ছে যে ডোমেস্টিক লকে প্রাধান্য দিচ্ছে, এবং সেখানে তার কিছু যুক্তিও আছে। এবং বলা হচ্ছে যে ডোমেস্টিক ল যদি আনক্লিয়ার হয়, ডোমেস্টিক ল যদি অ্যাম্বিগুয়াস হয়, ডোমেস্টিক ল যদি ইনকনসিস্টেন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল লটা প্রয়োগ করতে পারি। আবার এট দ্য সেম টাইম কিছু কিছু জুডিশিয়াল ডিসিশন আমরা এটাও দেখবো যে সেখানে বলা হচ্ছে যে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য জুডিশিয়ারি, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য কোর্টস টু ফ্ল্যাগ আউট ইন we have in the domestic legislation, so that the legislature can remove those inconsistencies and make the domestic law incompatible with the international law. So এরকম কিন্তু একটা পজিশন আমরা দেখছি ইন্টারন্যাশনাল ল ইন জেনারেলের ক্ষেত্রে বা ট্রিটির ক্ষেত্রে। বাট যখন আমরা কাস্টমের কথা বলছি বা কাস্টম ইন্টারন্যাশনাল ল এর কথা বলছি, তখন কিন্তু এক এক রকমের ডিসিশন আমরা পাচ্ছি। কোথাও আমি একটু পরেই দেখাবো যে কোনো কোনো ডিসিশনে দেখা যাচ্ছে যে কাস্টমকে সরাসরি অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে, কোনো কোনো ডিসিশন আমরা দেখবো যে কাস্টম এবং ডোমেস্টিক ল এই দুইটার মধ্যে যখন কনফ্লিক্ট হচ্ছে তখন ডোমেস্টিক লকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বোঝাই যাচ্ছে না আসলে কাস্টমটা প্রযোজ্য হবে কি হবে না, অ্যাপ্লাই করা হবে কি হবে না। তো আমার সেকেন্ড পার্টের যে ডিসকাশন, সেখানে আমি এই কেস রেফারেন্স দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে ইন টার্মস অফ অ্যাপ্লাইং কাস্টম ইন্টারন্যাশনাল ল, দ্য জুডিশিয়ারি অফ বাংলাদেশ is not following any linear approach, rather it is following a kind of two-state approach in terms of applying custom international law. So আরো ডিটেইলে আমি একটু পরে সেখানে যাচ্ছি। সো গিভেন দিস ব্যাকগ্রাউন্ড এবং এই ব্যাকগ্রাউন্ড এবং এই চ্যাপ্টারের আগেও যে চ্যাপ্টারগুলো ছিল সেখানেও কিছু কিছু ইন্টারন্যাশনাল ল ডিসকাশন ছিল এবং বাংলাদেশের সাথে এর রেলেভেন্সি দেখার চেষ্টা করা হয়েছিল। সো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে তখন আমি বলার চেষ্টা করলাম যে যেহেতু আমাদের আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন আমরা আসলে কোনো ক্লিয়ার কাট মেসেজ পাচ্ছি না যে কাস্টম ইন্টারন্যাশনাল কিভাবে আমরা প্রয়োগ করব, ইভেন আমাদের জুডিশিয়ারি থেকে আমরা কোনো ক্লিয়ার কাট ডিসিশন পাচ্ছি না, রাদার আমরা টু স্টেট এবং ডিফারেন্ট ডাইভার্স ডিসিশন পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই কাস্টম ইন্টারন্যাশনাল ল এর যে রেজিমটা বাংলাদেশের লিগাল অর্ডারে ইন রিলেশন উইথ দ্য জুডিশিয়ারি, সেটাকে রিভিজিট করা দরকার। এবং সেটা করতে গিয়ে আমাকে প্রথম যেটা করতে হয়েছিল এবং প্রথম পার্ট অফ মাই ডিসকাশন সেটাই ছিল যে কাস্টম ইন্টারন্যাশনাল ল এর যে অরিজিন এবং এটার যে ডেভেলপমেন্ট, সেটা আসলে কতটুকু বাংলাদেশের জুডিশিয়ারিতে যারা জাজমেন্ট লিখছেন, যারা যারা লিগাল ডিসপিউট ডিল করছেন অর্থাৎ দ্য জাজেস, তারা আসলে এই কাস্টম ইন্টারন্যাশনাল লটাকে কিভাবে দেখেন এবং এটার এটার যে অরিজিন, এটার যে ডেভেলপমেন্ট, সেখানে আসলে বাংলাদেশের জুডিশিয়ারি থেকে কোনো ধরনের কন্ট্রিবিউশন আছে কিনা, যেহেতু আমি বারবার টুয়াইল অ্যাপ্রোচটা সেখানে নিয়ে আসতে চাচ্ছি বা সেভাবে দেখার চেষ্টা করছি। তো প্রথম পার্টে বেসিক্যালি আমি এই কাস্টম ইন্টারন্যাশনাল ল এর যে আইডিয়াটা সেটাকে ক্রিটিক করার চেষ্টা করি। এবং এখানে আমি ধরে নিচ্ছি যেহেতু আপনার ইন্টারন্যাশনাল ল অলরেডি পড়ছেন বা অনেকে হয়তো পড়ে ফেলেছেন, সো আর্টিকেল 25 যখন আমি বলি আমাদের কনস্টিটিউশনের, দ্যাট মিনস আমি বোঝাতে যাচ্ছি যে বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিক আইন সম্পর্কে যে ধারণাটা দেওয়া হয়েছে কনস্টিটিউশন তৈরি করার সম্পর্কে, সেটা সম্পর্কে বলা হচ্ছে যে আর্টিকেল 25 এর মাধ্যমে। ইভেন আমি যখন আর্টিকেল 38 অফ আইসি যে স্ট্যাটিউটের কথা বলি, যেটা খুব প্রমিনেন্ট, খুব কমন একটা আর্টিকেল যখন আমরা সোর্স অফ ইন্টারন্যাশনাল ল সম্পর্কে আলোচনা করি ক্লাসরুমে, সেখানেও কিন্তু ওয়ান অফ দ্য সোর্সেস হচ্ছে কাস্টম বা কাস্টম ইন্টারন্যাশনাল ল। এবং সেখানে যেই দুইটা জিনিস আমরা ট্রেডিশনালি ওয়েস্টার্ন ফিলসফিতে বা ওয়েস্টার্ন
রাইটারদের বইগুলোতে দেখি ইন্টারন্যাশনাল লতে, সেখানে কিন্তু এক ধরনের অ্যাপ্রোচ বা এক ধরনের টেন্ডেন্সি আছে যে আর্টিকেল 38 সেখানে যে কাস্টমের কথা বলা আছে সেটাকে আনচ্যালেঞ্জড একসেপ্ট করার একটা টেন্ডেন্সি। আমি জাস্ট যদি একটু রিড আউট করি যে আর্টিকেল 38 কি আছে। আর্টিকেল 38 বলা হচ্ছে যে যতগুলো সোর্স আছে তার মধ্যে একটা সোর্স হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টম অ্যাজ এভিডেন্স অফ এ জেনারেল প্র্যাকটিস একসেপ্টেড অ্যাজ ল। ওকে, সো এই যে কাস্টম এবং তার যে একটা ডেফিনেশন দেওয়া হচ্ছে এভিডেন্স অফ এ জেনারেল প্র্যাকটিস একসেপ্টেড অ্যাজ ল, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে। এই দুইটা স্ট্যান্ডার্ড কি, একটা বলা হচ্ছে যে জেনারেল স্টেট প্র্যাকটিস, যে কোনো কিছুকে কাস্টম হতে হলে পরে এক ধরনের জেনারেল স্টেট প্র্যাকটিস থাকতে হবে, রাষ্ট্রগুলোর মধ্যে ওই সম্পর্কিত কিছু প্র্যাকটিস থাকতে হবে, বা খুব মানে সহজে আমরা বলি স্টেট প্র্যাকটিস, যে কোনো একটা বিষয়কে কাস্টম হতে হলে এটা রাষ্ট্রগুলোর মধ্যে একটা স্টেট প্র্যাকটিস হিসেবে থাকতে হবে। সো এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ এলিমেন্ট। ওকে, ইরেসপেক্টিভ অফ এনি স্টেট অর দ্য স্ট্যাটাস অফ এনি স্টেট, প্রত্যেক বা মোটামুটি অনেকগুলো স্টেটেই এর একটা প্র্যাকটিস থাকতে হবে, চালু থাকতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে ওই আর্টিকেল 38 এর যে সেকেন্ড অংশ ইন্টারন্যাশনাল কাস্টমের ডেফিনেশন, সেখানে বলা হচ্ছে accepted as law. So acceptance is very important. শুধু আমার জেনারেল স্টেট প্র্যাকটিস থাকলেই হবে না, অনেক রাষ্ট্র অনেক ধরনের প্র্যাকটিস করে, কিন্তু সব প্র্যাকটিসই কিন্তু কাস্টম হয় না। সো ওয়েস্টার্ন মেসেজ হচ্ছে, ওয়েস্টার্ন রাইটারদের মেসেজ হচ্ছে যে এটার সাথে অ্যাকসেপ্টেন্সেরও একটা প্রশ্ন আছে, অর্থাৎ যেই কাস্টম আমার পার্লামেন্ট থেকে এখনো কোডিফাইড হয় নাই, বা যেই প্র্যাকটিস এখনো কোনো ধরনের ফর্মাল রিকগনিশন পায় নাই ফ্রম এনি অফ দ্য অর্গানস অফ দ্য স্টেট, সেখানে বলা হচ্ছে যে আমাকে এটাকে লয়ের মতো করে একসেপ্ট করতে হবে। এবং এটাও কিন্তু একটা স্টেট প্র্যাকটিসের বিষয়, যেটাকে ল্যাটিন টার্মে বলা হচ্ছে ওপিনিও ইউরিস এবং সাবজেক্টিভ এলিমেন্ট। সো দিজ আর দ্য টু এলিমেন্টস, একটা হচ্ছে অবজেক্টিভ এলিমেন্ট, একটা হচ্ছে সাবজেক্টিভ এলিমেন্ট। অবজেক্টিভ এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে স্টেট প্র্যাকটিস, এটা থাকতেই হবে অন দ্য গিভেন সাবজেক্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে এই স্টেট প্র্যাকটিসটাই ইমপ্লাই করবে, আমাকে বোঝাতে হেল্প করবে যে সেটা হচ্ছে এই স্টেট প্র্যাকটিসটা আমি লয়ের মতো করে একসেপ্ট করে নিয়েছি। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে লয়ের কথা আমি বলছি। এবং এই যে ল কথাটা আমি বলছি, এই লিগাল লয়ের ডেফিনেশনটাই হচ্ছে কিন্তু 19th সেঞ্চুরির যে পজিটিভ বেসড অ্যাপ্রোচ অফ সিইং সামথিং অ্যাজ ল, সেটাকে কিন্তু এখানে হাইলাইট করা হচ্ছে খুবই ইমপ্লিসিট ওয়েতে। এবং আমি এখানে আর্গুই করার চেষ্টা করেছি যে যখন কোনো প্র্যাকটিসকে আমি বলে দিচ্ছি যে এই স্টেট প্র্যাকটিসটাকে লয়ের মতো করে আমি অ্যাকসেপ্ট করব, সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ল হিয়ার? এই ল কি জন অস্টিন যেভাবে বলে গিয়েছেন যে ল ইজ দ্য কমান্ড অফ সভারেন, সেই অর্থে আমি লকে নিব, নাকি এইচ.এল. হার্ট দ্য কনসেপ্ট অফ লতে যেভাবে বলছেন রিকগনিশনের কথা, বা কেলসন যখন গার্নবামের কথা বলছেন সেই অর্থে আমি লকে এখানে ডিফাইন করব? অর্থাৎ আমি জানি না এখানে লয়ের ডেফিনেশন কি। সো এই একটা বড় ক্রাইসিসের মধ্যে কিন্তু কাস্টম ইন্টারন্যাশনাল পড়ে যাচ্ছে, যখন আমাদের ওয়েস্টার্ন ড্রাফটার যারা আইসিসি স্ট্যাটিউট ড্রাফট করছেন, তখন যখন ওনারা বলে দিচ্ছেন যে এই স্টেট প্র্যাকটিসকে আমাকে লয়ের মতো করে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু লয়ের ডেফিনেশন কি হবে সেটা আমরা পরবর্তী অনেক লিটারেচার দেখবো যে এই লটা মূলত বোঝানো হচ্ছে 19th সেঞ্চুরির যে পজিটিভিস্ট অ্যাপ্রোচ টুয়ার্ড সিইং সামথিং অ্যাজ ল, সেটাকে মূলত মিন করা হচ্ছে। বাট ওভার দ্য ইয়ার্স অ্যান্ড ওভার দ্য সেঞ্চুরিজ লয়ের কিন্তু অনেক কিন্তু এক্সপ্যানশন হচ্ছে, এর আন্ডারস্ট্যান্ডিং এ অনেক ধরনের কিন্তু জুরিসপ্রুডেন্সিয়াল কন্ট্রিবিউশন আমরা দেখবো। এবং পজিটিভিস্ট যে অ্যাপ্রোচ আছে তার এগেনস্টেও কিন্তু যাদের কথা আমি বললাম এইচ.এল. হার্ট বা হান্স কেলসন, তাদেরও কিন্তু লকে ভিন্নভাবে দেখার চেষ্টা আছে সোশ্যাল পার্সপেক্টিভে। তো ওই ডিসকাশন আমি খুব বেশি যেতে চাচ্ছি না, বরঞ্চ আমি ক্রিটিকেই থাকি। তো ওইখান থেকে মূলত তখন আমি দেখানোর চেষ্টা করলাম যে যখন আমরা তৃতীয় বিশ্বের কনটেক্সট থেকে কাস্টমকে বুঝতে চাই, তখন আমরা দেখব যে এই এই কাস্টমের যে অরিজিন এবং এটার যে ডেভেলপমেন্ট, তার সাথে একটা তো হচ্ছে 19th সেঞ্চুরির যে লিগাল আন্ডারস্ট্যান্ডিং অফ ল, পজিটিভিস্ট অ্যাপ্রোচ, সেটার যেমন একটা সম্পৃক্ততা আছে, অ্যাট দ্য সেম টাইম এর সাথে ইউরোপিয়ান যে হেজিমনি, ইউরোপিয়ান যে ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়াল যেই গ্লোবাল ক্যাপিটালিজম, তারও একটা সম্পৃক্ততা আছে। এবং সেখানে আমি যেটা চেষ্টা করেছি, আমি এই বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করেছি। আমি যদি খুব সংক্ষেপে এখানে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে 19th সেঞ্চুরির যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, এবং সেই কনটেক্সটে যখন প্রচুর পরিমাণে বিভিন্ন দেশগুলোতে ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে,
অ্যাট দ্য সেম টাইম 19th সেঞ্চুরি এবং তার আগেও থেকে কিন্তু ইউরোপের যে কলোনিয়াল মাইন্ডসেট সেটা কিন্তু ইউরোপের বাইরে বিভিন্ন যে রিজিয়নগুলো এখন যেটাকে আমরা এশিয়া বা আফ্রিকা বলছি সেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং তাদের অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে আমরা বিভিন্ন দেশে আমাদের কলোনি সেটেলার হিসেবে আমরা যাব, আমরা সেখানে সেটেলমেন্ট করব। সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের যে ন্যাচারাল রিসোর্সেস গুলো আছে, ইন্ডিজিনাস কমিউনিটি, সেই ন্যাচারাল রিসোর্স গুলো আমরা এক্সপ্লয়েট করব, সেখান থেকে আমরা প্রফিট নেব এবং সেই প্রফিটটা দিয়ে আমাদের যে ওয়েস্টার্ন কালচার, আমাদের যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সেটাকে আমরা আরো বড় করে তুলবো, আরো ডেভেলপ করবো, ফ্লারিশ হবে। কিন্তু তাতে করে ভিকটিম হচ্ছে বেসিক্যালি যারা কলোনাইজড ওই সময়। এবং ওই ভিক্টিমাইজেশনটা শুধুমাত্র যে সেই সময়ে ছিল তা না, তারপরেও কিন্তু এখন পর্যন্ত এই এই কলোনাইজেশনের যে ইম্প্যাক্ট, সেটা ইম্প্যাক্টটা কিন্তু আমরাও এখনো ফেস করছি বিভিন্ন ভাবে। সেটা এডুকেশন হতে পারে, সেটা ইকোনমিক সেক্টর হতে পারে, সেটা সোশ্যাল সেক্টর হতে পারে, আরো অনেক সেক্টরে কিন্তু তার যে রেমিফিকেশনসটা, তার যে ইমপ্লিকেশনসটা অফ কলোনিয়ালিজম, সেটা কিন্তু এখন আমরা ভোগ করছি। কিন্তু সেটা আমার পয়েন্ট না এই চ্যাপ্টারের কথা বলা, সেটা হয়তো অন্য কোনো জায়গায় আমি বলতে পারি। সো এখানে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করলাম, একটা হচ্ছে লকে আমরা কিভাবে দেখছি 19th সেঞ্চুরি কনটেক্সটে। ইউরোপের যখন সেটেলমেন্ট গুলো হচ্ছে এশিয়া, আফ্রিকা এবং বিভিন্ন দেশগুলোতে ইন্ডিজিনাস কমিউনিটিদের উপর অপারেশনের মাধ্যমে, এবং সেখানে ন্যাচারাল রিসোর্স গুলো এক্সপ্লয়েট করা, এক্সট্রাক্ট করা, এবং তার মাধ্যমে ইউরোপের সিভিলাইজেশনের যেই ফ্লারিশমেন্টটা হচ্ছে সেটা। এবং থার্ড যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে যখন ইউরোপ বা যে কোনো যে কেউ যদি কোনো একটা কলোনি করে কোথাও, সে কিন্তু চাইবে তার একটা রুল অফ ল এস্টাবলিশ করতে, এবং তার রুল অফ লটা কিন্তু ডিফারেন্ট হবে ফ্রম দ্য ইন্ডিজিনাস কমিউনিটির আন্ডারস্ট্যান্ডিং। এবং তার রুল অফ লটাই হচ্ছে অপারেশন, এবং তার রুল অফ লটাই হচ্ছে যে ল উড বি ইউজড অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ অপারেশন, যেটা কার্ল মার্কস আবার পরে বলেছিলেন তার তার ডাস ক্যাপিটাল। সো এখানে লটা খুবই ইনস্ট্রুমেন্টাল একটা রোল প্লে করে, এবং ইন্টারন্যাশনাল ল। বিকজ আমার যদি ল না থাকে, মানে আমরা যেটাকে সিভিলাইজিং মিশন বলি, আপনারা যদি কেউ টনি ইয়াংহির বইটা পড়ে দেখেন, ইম্পিরিয়ালিজম অ্যান্ড সভারেন্টি ইন দ্য মেকিং অফ ইন্টারন্যাশনাল ল, সেখানে কিন্তু এই কথা উনি বলছেন যে ইউরোপের কলোনি স্থাপন করার একটা বড় উদ্দেশ্য ছিল ইন দ্য নেম অফ সিভিলাইজিং দ্য আনসিভিলাইজড। অর্থাৎ তারা ধরেই নিচ্ছে যে এশিয়া বা আফ্রিকাতে যারা আমরা আছি, আমরা হচ্ছে আনসিভিলাইজড, অ্যান্ড ইট ইজ দ্য ডিউটি ফ্রম দ্য গড টুয়ার্ডস দ্য ইউরোপিয়ান মাস্টার্স টু সিভিলাইজ আস আনসিভিলাইজ। যারা আমরা আনসিভিলাইজ তাদেরকে সিভিলাইজ করা হচ্ছে তাদের মোটিভ। এবং এটা করার জন্য তাদের কি দরকার? এটা করার জন্য তাদের আইন দরকার, বিকজ আইন যদি আমি প্রয়োগ না করি তাহলে তো কেউ তার কথা শুনবে না। তো আইনটা যত অপ্রেসিভ হবে, আইনটা যত 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 মানে ইনহিউম্যান হবে, তত সহজ হবে যারা আনসিভিলাইজ তাদেরকে সিভিলাইজড করা। অ্যান্ড বেসিক্যালি দিস ইজ হোয়াট দে ডিড ইন লাস্ট 200 ইয়ার্স প্লাস। আমরা যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সটে বলি, গত 200 বছর কিন্তু সেটাই হয়েছে, যে আইন প্রয়োগ করার মাধ্যমেই কিন্তু তারা সবসময় এই সিভিলাইজিং মিশনটাকে ব্যবহার করেছে। বাট বিহাইন্ড দ্য সিন তারা যেটা করেছে সেটা হচ্ছে এখানকার যত প্রফিট, এখানকার যত ন্যাচারাল রিসোর্সেস, তখন সবই কিন্তু তারা তাদের দেশে নিয়ে গেছে, সেখান থেকে তারা প্রফিট ভোগ করেছে। এবং তাদের যে এখন কালচারাল যে ডেভেলপমেন্ট, তাদের যে সোসাইটাল ডেভেলপমেন্ট, এবং আমরা যদি আজকে আমাদের কথা চিন্তা করি, আমাদের যে ইকোনমিক কন্ডিশন, এই যে একটা ডিসপ্যারিটি বিটুইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তার কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই 19th সেঞ্চুরি বা তার আগে থেকে শুরু হওয়া যে ইউরোপিয়ান কলোনিয়ালিজম এবং গ্লোবাল ক্যাপিটালিজম। এবং আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করেছি যে এখানে একটা বড় ভূমিকা পালন করেছে কাস্টম ইন্টারন্যাশনাল ল, বিকজ কলোনিয়াল মাস্টার্সরাই যেটা খুব প্র্যাকটিস বলছে সেটাই স্টেট প্র্যাকটিস হিসেবে আর্টিকেল 38-এ আসছে আইসিজে স্ট্যাটিউটে। তারা যেভাবে কে স্টেট প্র্যাকটিসকে ল হিসেবে একসেপ্ট করে নিচ্ছে, সেটাই আর্টিকেল 38-এ কাস্টমারি ইন্টারন্যাশনাল ল ডেফিনেশনে আসছে। সো দেয়ার ইজ নো ভয়েস ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো ভয়েস ফ্রম দ্য এশিয়া, ফ্রম দ্য আফ্রিকা। অর্থাৎ আমরা কিভাবে কোনো বিষয়কে স্টেট প্র্যাকটিস হিসেবে ধরবো, ব্যাখ্যা করব, ডিফাইন করব, তার কিন্তু কোনো ধরনের জায়গা আর্টিকেল 38-এ নাই। আমরা কিভাবে আইনকে ডিফাইন করব, আইনকে বুঝবো, তার কিন্তু কোনো জায়গা আর্টিকেল 38-এ কাস্টম ইন্টারন্যাশনাল ল ডেফিনেশনে নাই। তো এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু কলোনিয়ালিজমের মাধ্যমে যেমন শুরু হয়েছে, আবার এই কলোনিয়াল পিরিয়ড এবং তার পরবর্তী সময় কলোনিয়াল মাস্টার্সদের কারণে এবং তাদের প্র্যাকটিসের কারণে আমরা দেখব পরবর্তীতে বিভিন্ন যেই ইন্টারন্যাশনাল ল এর যেই স্ট্রিম গুলো তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু এর মানে কি বলবো, যে কোনো কোনো ক্ষেত্রে ল্যাটেন্ট, কোনো কোনো ক্ষেত্রে প্যাটেন্ট এক ধরনের প্রেসেন্স আছে।
এবং তার কিছু এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমি ইন্টারন্যাশনাল যেই বাইলেটারাল বা বিভিন্ন যে ট্রিটি গুলো হয় ইন্টারন্যাশনাল কমার্শিয়াল লতে, সেখানে আমরা দেখব যে ওয়ান অফ দ্য প্রিন্সিপালস, যেটা খুবই রিনাউন্ড একটা প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল অফ ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট। এটা আমরা জানি যে আপনারা যদি আরবিট্রেশন ল বা কমার্শিয়াল ল পড়ে থাকেন, সেখানে দেখবেন যে ডব্লিউটিও তার একটা বড় প্রিন্সিপাল হচ্ছে যে নন প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, তারপর হচ্ছে ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট। অর্থাৎ আমি যদি আমার প্রতিবেশী কোনো একটা রাষ্ট্রের সাথে চুক্তি করি, সো ওই ইনভেস্টমেন্ট ট্রিটি গুলোর মধ্যে কিন্তু এই ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্টের প্রিন্সিপালটা থাকতে হবে। তার মানে কি, যে আমি যার সাথে চুক্তি করছি সেখান থেকে যারা ইনভেস্ট করবে তাদেরকে আমি ফেয়ারলি ট্রিট করব, এবং তাদেরকে আমি যেভাবে ট্রিট করি একইভাবে ওই ইস্যুতে আমি যাদের সাথে চুক্তি করছি না, যারা আমার এই চুক্তির বাইরে অন্যান্য রাষ্ট্রগুলো আছে, তাদেরকে আমি ইকুইটেবল ট্রিটমেন্ট দিব। এবং একই রকম করে কিন্তু ডাব্লিউটিওর যে গ্যাট এগ্রিমেন্ট আছে, সেখানেও কিন্তু এই নন প্রেফারেন্সিয়াল এগ্রিমেন্ট এই বিষয়গুলো কিন্তু আছে, যে একই বিষয় কিন্তু আমি চাইলেই দুইভাবে দুইজনকে ট্রিট করতে পারি না। এটা করতে গেলে যেটা হবে যে ইন্টারন্যাশনাল গ্লোবাল যেই ক্যাপিটালিজম বা গ্লোবাল যে মার্কেট, সেখানে একটা বড় ধরনের ধস নেমে আসতে পারে। এবং এটা নিয়ে কিন্তু প্রচুর ডিসপিউট হয়, ডব্লিউটিওর যে ডিসপিউট সেটেলমেন্ট বডি আছে সেখানে হয়। কিন্তু আমি দেখলাম যে এই ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট এটা মানে খুবই মানে এক্সিলেন্ট একটা আইডিয়া, শুনতে খুব ভালো লাগে যে সবাইকে আমি ফেয়ার অ্যান্ড ইকুইটেবলি ট্রিট করব। কিন্তু এটা যখন বাস্তবে প্রয়োগ করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে given the already economic disparity between the east and west, ইউরোপ এবং আমার মাঝে যে ধরনের ইকোনমিক ডিসপ্যারিটি আছে, সেখানে বাংলাদেশ যখন এই প্রিন্সিপালটা মানতে যাবে, তার কোনো একটা বাইলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটির মাধ্যমে বা যে কোনো ইনভেস্টমেন্ট ট্রিটির মাধ্যমে, তখন এই প্রিন্সিপালটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে যারা বাইরে থেকে বাংলাদেশে ইনভেস্ট করবে, অর্থাৎ ইউরোপিয়ান মানে ইনভেস্টমেন্ট কারা করবে, ইনভেস্টমেন্ট তারাই করবে যারা অলরেডি কিন্তু ইনভেস্টমেন্ট করার মতো জায়গায় আছে। বাংলাদেশ এখন আস্তে আস্তে সেই জায়গাটা যাচ্ছে, বিকজ বাংলাদেশে ইকোনমিক গ্রোথ হচ্ছে। বাংলাদেশ এখনো আমি বলবো না যে 190টা দেশে ইনভেস্টমেন্ট করতে পারে, বাট ইন মেনি কান্ট্রিজ বাংলাদেশ ইজ নাও ট্রাইং টু ইনভেস্ট, বিভিন্ন আফ্রিকান কান্ট্রিগুলোতে করছে। অন দ্য আদার হ্যান্ড, যারা অলরেডি ইউরোপে আছে, যারা যারা আমাদেরকে বিভিন্ন ইকোনমিক এইড গুলো দেয়, তারা কিন্তু অলরেডি এমন একটা জায়গায় চলে গিয়েছে বিকজ অফ দেয়ার কলোনিয়াল হিস্ট্রি, যেভাবে তারা এক্সট্রাক্ট করেছে ন্যাচারাল রিসোর্সেস। তারা কিন্তু খুব সহজে চাইলে বাংলাদেশ এবং নেপাল, ভুটান এই ধরনের রাষ্ট্রগুলোতে অনেক ইনভেস্টমেন্ট করে। আমরা দেখেছি প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে এখনো। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং তার মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে, সেখানে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। আবার কিছু কিছু আছে ইনভেস্টমেন্টের বাইরেও ইকোনমিক এইড, যে বাংলাদেশ সহায়তা চাচ্ছে। যেমন পদ্মা সেতুর ক্ষেত্রে একটা বড় কিন্তু কনসার্ন ছিল যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা ইকোনমিক এইড পাবো, যদিও পরবর্তীতে সেটা আমরা নেই নাই, নিজেদের টাকায় আমরা অর্থায়ন পদ্মা সেতু করছি। কিন্তু এটা বাদ দিয়েও কিন্তু অন্যান্য অনেক সেক্টরে গত 50 বছর আমরা কিন্তু প্রচুর পরিমাণে এইড নিয়েছি। এখন এইড নেওয়ার একটা বড় সমস্যা হচ্ছে যে যখন আমি এইডটা নিচ্ছি বাইরের কোনো একটা রাষ্ট্র থেকে বা এই ধরনের এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি বলবো ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর কাছ থেকে, তখন কিন্তু এই এইড গুলোর সাথে বিভিন্ন কন্ডিশনালিটি যুক্ত থাকে। একটা যদি এক্সাম্পল দিই, কেমন কন্ডিশনালিটি, যে তারা বলে দিবে তোমাকে যদি এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে হয়, তাহলে এখানে যে ম্যাটেরিয়ালস গুলো কিনতে হবে অমুক অমুক দেশ থেকে কিনতে হবে। তোমাকে যদি কোনো কাউকে কনসালটেন্ট হিসেবে রাখতে হয়, কাউকে যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য ডিজাইন করার জন্য কাউকে যদি রাখতে হয়, তাহলে অমুক অমুক দেশের এক্সপার্টদের রাখতে হবে। তাতে করে কি হচ্ছে, তাতে করে যে আমাকে সহায়তাটা দিচ্ছে, এইড দিচ্ছে, সেই টাকাটা আবার আমি কিন্তু তার প্রেসক্রাইব করা কান্ট্রিগুলোতেই ব্যবহার করছি। তার মানে হচ্ছে এইড ইজ কামিং টু মি, টাকা আমার কাছে আসছে ঠিকই, বাট এই টাকাটার রিটার্ন কিন্তু আবার তার কাছে যাচ্ছে। এবং এটা যদি আমি না করি, সে আমাকে এইড দিবে না। এবং এটা যদি আমি কখনো ফেল করি, তার সাথে কিন্তু আবার ইন্টারেস্ট যুক্ত হচ্ছে, এতে করে বার্ডেনটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। সো আফ্রিকান কান্ট্রিগুলোতে কিন্তু এটা একটা বড় সমস্যা। বাংলাদেশ ওই প্রবলেমে কখনো ওভাবে পড়েনি, বাংলাদেশ সবসময় সেটা রিপে করেছে। বাট কিন্তু আমরা যদি মানে বিহাইন্ড দ্য সিন দেখতে চাই, আন্ডারলাইন আমরা যদি মেসেজটা বুঝতে চাই, তাহলে হচ্ছে যে এই এইড বা ইনভেস্টমেন্ট যে ট্রিটি গুলো বা ট্রিটমেন্ট ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে, তার মাধ্যমে যত না টাকা আমার দেশে আসছে ফর দ্য ডেভেলপমেন্ট, তার একটা বড় অংশ কিন্তু চলে যাচ্ছে ওইসব কান্ট্রিগুলোতে। এবং এতে করে কিন্তু কলোনিয়াল যে প্রজেক্টটা, তাদের যে গ্লোবাল ক্যাপিটালিজমের যে প্রজেক্টটা ইউরোপের, সেটা কিন্তু এখনো বহাল আছে। এবং এখান থেকে কবে যে মুক্ত হবে আমরা, সেটার কিন্তু আসলে বলা খুব মুশকিল। তো
এই জায়গাটা আমি দেখলাম যে এখানেও কিন্তু এই ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট, যেটা পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক আইনগুলোতে, ডব্লিউটিও বা বিভিন্ন ইনভেস্টমেন্ট ট্রিটিগুলোতে যখন এটাকে কোডিফাই করা হচ্ছে, তার একটা বড় লেগাসি কিন্তু ছিল ওই 19th সেঞ্চুরির ইউরোপিয়ান যে সিভিলাইজেশন মিশন এবং ইউরোপিয়ান যে ইম্পেরিয়ালিজম সেখানে। বিকজ তখন থেকে কিন্তু এই ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্টটা তারা আইন হিসেবে উপস্থাপন করেছে, যে আমি যখন ইউরোপের বাইরে থেকে আফ্রিকান কান্ট্রিতে যদি ইনভেস্ট করতে চাই, সো আফ্রিকান কান্ট্রি আমাকে অন্য আরো 10টা রাষ্ট্রের মতো করে ফেয়ারলি এবং ইকুইটেবলি ট্রিট করবে। মানে প্রিন্সিপাল হিসেবে এটা এটা খুবই ওয়ান্ডারফুল একটা প্রিন্সিপাল, বাট এটার ভেতর দিয়ে যা হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে প্রবলেমেটিক। অর্থাৎ এটার ভেতর দিয়ে যেই প্রফিটের জায়গা তৈরি হচ্ছে, যে বিজনেস এবং গ্লোবাল ক্যাপিটালিজমের জায়গা তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু ওই আফ্রিকান কান্ট্রি বা যারা এই ইনভেস্টমেন্ট গুলো রিসিভ করছে, রিসিপিয়েন্ট কান্ট্রি, তারা কিন্তু কখনোই সেখান থেকে মুক্ত হচ্ছে না, এবং এটার মাধ্যমে একটা ইম্পেরিয়াল ইন্টারেস্ট কিন্তু ইউনিভার্সালাইজ হচ্ছে। সো দ্যাট ইজ ওয়ান প্রবলেম। আরেকটা প্রবলেম আমি দেখলাম যে এই কাস্টম ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এটাকে একটা যেটা আমি বেসিক্যালি ধার করেছিলাম মনিকা হাকিমের একটা লেখা থেকে, যেখানে উনি বলছেন রুল বুক কনসেপশন। রুল বুক কনসেপশনটা কি, যে এখানে স্টেট প্র্যাকটিস একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আর্টিকেল 30 এটা বলা হচ্ছে, এবং সেটাকে ল হিসেবে একসেপ্ট করতে হবে। সো এখানে আমরা দুই ধরনের রুলস পাচ্ছি। মনিকা হাকিম বলছেন যে একটা হচ্ছে প্রাইমারি রুলস, যে রুলসগুলোর মাধ্যমে বেসিক্যালি আমরা রাষ্ট্রের বিহেভিয়ার কেমন হবে সেটাকে আমরা রেগুলেট করার চেষ্টা করছি, এবং সেকেন্ডারি রুলস হচ্ছে যেখানে আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করে দিচ্ছি ফর আইডেন্টিফাইং দ্য প্রাইমারি রুলস ফর দ্য স্টেট। ওকে, সো এখানে আইডিয়াটা হচ্ছে যে যখন আর্টিকেল 38-এ আমি বলে দিচ্ছি জেনারেল প্র্যাকটিস থাকতে হবে, স্টেট প্র্যাকটিস থাকতে হবে, আমি কিন্তু সেখানে বলছি না স্টেট প্র্যাকটিস কেমন হবে, কি ধরনের স্টেট প্র্যাকটিস হবে, কার স্টেট প্র্যাকটিস হবে, বা স্টেটই কোনটা হবে, কাকে আমি স্টেট বলবো। তো সেখানে কিন্তু একটা প্রাইমারি রুলস সেট করে দিচ্ছে আইসিজে যিনি ড্রাফট করছেন, যারা ড্রাফট করছেন তারা, এবং এই লিগাল ডিসপিউট গুলো যখন ইন্টারন্যাশনাল ফোরামে যাচ্ছে তারা। এবং এগেইন এখানেও কিন্তু ওই টুয়াইল অ্যাপ্রোচটা মিসিং, এখানেও কিন্তু টুয়াইল যারা জাজেস আছেন তারা মিসিং। হু আর দ্য জাজেস? জাজেস বেসিক্যালি ফ্রম ডিফারেন্ট ওয়েস্টার্ন কান্ট্রিজ। এবং আমরা যদি প্রপোর্শনালিও চিন্তা করি, আপনি যদি আজকে আইসিজে ওয়েবসাইটে গিয়ে জাস্ট একটু সার্চ করেন যে কতজন জাজেস আর ফ্রম ইউরোপ অ্যান্ড কতজন জাজেস আর ফ্রম এশিয়া, খুব কিন্তু ক্লিয়ার কাট একটা ডিভিশন সেখানে দেখা যায়। এবং সেটা তাদের যেই অ্যাপ্লিকেশন অফ ল, সেখানেও কিন্তু আমরা এটা এটা খুব ক্লিয়ারলি দেখি যে ম্যানিফেস্টেড হয় যে কিভাবে তারা আসলে স্টেট প্র্যাকটিসকে ডিফাইন করে। ওকে, সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমি ওই যে যেটা আগে একটু বলেছিলাম যে কোনটাকে আমি ল বলবো, একসেপ্টেড অ্যাজ ল। সো সেকেন্ডারি রুলস হচ্ছে যে এই এই আইসিজের স্ট্যাটিউট ইটসেলফ এবং যারা এই আইনটাকে প্রয়োগ করছেন তারাই ঠিক করে দিচ্ছেন যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল হওয়ার জন্য বা প্রাইমারি রুলস গুলো আইডেন্টিফাই করার জন্য তারাই কিন্তু রুলগুলো সেট করে দিচ্ছেন। এবং এতে করে যেটা হচ্ছে যে ওয়েস্টার্ন হেজিমনি কিন্তু আবার কামস ইনটু অপারেশন, এবং এই ওয়েস্টার্ন হেজিমনি থাকার কারণে কিন্তু যারা নন ওয়েস্টার্ন, যাদেরকে ওয়েস্টার্নরা বলছে আনসিভিলাইজ, যারা হচ্ছে এশিয়া এবং আফ্রিকাকে রিপ্রেজেন্ট করে বা থার্ড ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে, তাদের কিন্তু সেখানে কোনো ধরনের লিগাল কনভিকশন তৈরি করার ক্ষেত্রে বা স্টেট প্র্যাকটিস কি হবে বা কোনটাকে আমি ল হিসেবে অ্যাকসেপ্ট করে নিব, সেই ধরনের কিন্তু ভয়েস সেখানে আমরা দেখছি না। এবং এতে করে এগেইন যে প্রবলেমটা হচ্ছে যে কাস্টম ইন্টারন্যাশনাল ল এর যেই ট্রেডিশনাল আন্ডারস্ট্যান্ডিং সেটা একটা ওয়েস্টার্ন হেজিমনি ইনফ্লুয়েন্সড হচ্ছে, এবং সেখানে গ্লোবাল ক্যাপিটালিজম বিহাইন্ড দ্য সিন ফ্লারিশ হচ্ছে, এবং এই যে একটা ট্রেন্ড শুরু হয়েছে এই ট্রেন্ডটা কিন্তু এখনো চলে আসছে। এতটুকু বলার পর আমার মূল কথাটা যেটা ছিল সেটা হচ্ছে তাহলে হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ, বাংলাদেশে তাহলে কি হচ্ছে। কারণ বাংলাদেশেও তো তার কলোনিয়াল একটা হিস্ট্রি আছে, সে 200 বছর বিভিন্নভাবে কখনো ভারতবর্ষের অংশ হিসেবে কখনো পাকিস্তানের অংশ হিসেবে সেও তো একটা কলোনিয়াল এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছে। সো উই ক্যান ইজিলি ক্লেম আওয়ারসেলভস অ্যাজ ভিকটিম অফ কলোনিয়ালিজম অ্যান্ড জেনোসাইড ইটসেলফ 71 যদি আমরা কনসিডার করি। আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ নিজেও তো থার্ড ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে। তো বাংলাদেশ যদি ভিকটিম হয়, বাংলাদেশ যদি থার্ড ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে, সো হোয়াট ইজ দ্য জুডিশিয়ারি অফ বাংলাদেশ ইজ ডুইং উইথ রিগার্ড টু দ্য কাস্টম ইন্টারন্যাশনাল ল? দ্যাট ইজ মাই কোর পয়েন্ট অ্যান্ড কোর কোয়েশ্চেন। যে যদি আমি কাস্টম ইন্টারন্যাশনাল লকে একটা ওয়েস্টার্ন হেজিমনির প্রোডাক্ট হিসেবে পাই,
তাহলে আমার দেশ বাংলাদেশ কিভাবে সেটাকে ডিল করছে, কিভাবে অ্যাড্রেস করছে। এবং সেই জায়গায় খুবই আনফর্চুনেট, আমি যেটা ক্লেম করেছি আমার চ্যাপ্টারে, যে আমার দেশের জুডিশিয়ারি বিভিন্ন কেসগুলো যখন ডিল করতে যাচ্ছে, তখন আমার দেশের জুডিশিয়ারি, দ্য জাজেস আর নট ফ্রি অফ কলোনিয়াল থিঙ্কিং, দে আর নট ফ্রি অফ কলোনিয়াল মাইন্ডসেট। বিকজ তারাও যখন কাস্টম ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লাই করতে যাচ্ছে, তারাও হুবহু যে ট্রেডিশনাল ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সড হেজিমনিক কাস্টম ইন্টারন্যাশনাল আইডিয়া আছে, তারাই সেটা প্রয়োগ করছে। এবং তারা বিন্দুমাত্র চেষ্টা করছে না সেটাকে নন ওয়েস্টার্ন পার্সপেক্টিভে দেখার জন্য, তারা বিন্দুমাত্র চেষ্টা করছে না একটু ক্রিটিক্যাল ওয়েতে এই কাস্টম ইন্টারন্যাশনাল আইডিয়াটাকেই কোয়েশ্চেন করার জন্য। এবং সেটাই আমি মূলত সেকেন্ড পার্টে আমি আমি দেখানোর চেষ্টা করেছি, যে জুডিশিয়াল ডিসিশনগুলোর মাধ্যমে কিভাবে আসলে এই কাজটা হয়ে যাচ্ছে। এর আগেও কিছু ডিসকাশন ছিল, আমি জাস্ট স্কেপ করে নিচ্ছি, যদি পরে কোনো কোয়েশ্চেন থাকে হয়তো সেটা নিয়ে আলোচনা করতে পারি। যেমন ইন্টারন্যাশনাল ল কমিশনের কিছু রিপোর্ট আছে অন কাস্টম ইন্টারন্যাশনাল ল, যেটাকে আমরা ড্রাফট কনক্লুশন বলি, এখনো সেগুলো ফাইনালাইজ হয় নাই। সো ইন্টারন্যাশনাল ল কমিশনেরও কাজগুলো যদি আমরা দেখি, সেখানেও কিন্তু ওই কাস্টম ইন্টারন্যাশনাল ল বলতে যে ওয়েস্টার্ন যে আইডিয়া, একদিকে স্টেট প্র্যাকটিস এবং অন্যদিকে অ্যাকসেপ্টেড অ্যাজ ল, এই বিষয়টাই কিন্তু বারবার সেখানে কোডিফাই করার চেষ্টা করা হচ্ছে। বাট এখনো সেই ফর্মাল কোডিফিকেশন অফ কাস্টম ইন্টারন্যাশনাল ল বাই আইএলসি সেটা কিন্তু এখনো সেই অর্থে হয়নি। বাট তাদের যে ড্রাফট কনক্লুশন গুলো, সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে তাদের মধ্যেও কিন্তু ওই কলোনিয়াল মাইন্ডসেট এবং ওয়েস্টার্ন যে হেজিমনিক যে আইডিয়া অফ কাস্টম ইন্টারন্যাশনাল ল, সেটা কিন্তু খুবই প্রকটভাবে সেখানে প্রেজেন্সটা আমরা দেখতে পাই। নাও কামিং টু দ্য পয়েন্ট অফ, মানে যেটা আমাদের সেকেন্ড পার্ট, বাংলাদেশের যেই অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য অ্যাপ্লিকেশন অফ কাস্টম ইন্টারন্যাশনাল ল, সেখানে আমি মূলত যেটা ক্লেম করলাম, একটু আগে বললাম যে আমাদের যারা বিচারকরা আছেন, উইথ অল ডিউ রেসপেক্ট, তারা বেসিক্যালি নট ইন্টারেস্টেড টু ক্রিটিক্যালি ডিসকাস কাস্টম ইন্টারন্যাশনাল ল যখন তারা ইন্টারন্যাশনাল ল লিগাল ডিসপিউটগুলো ডিল করে। ইন সাম কেসেস আমি এটাও দেখেছি যে কিছু কেসে তারা কাস্টম ইন্টারন্যাশনাল লটাকে এমনভাবে প্রয়োগ করছে অ্যাজ ইফ কাস্টম ইন্টারন্যাশনাল লটা একটা ডোমেস্টিক ল, ওয়ারেস জেনারেল ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে কিন্তু অন্যান্য জাজমেন্টগুলোতে আমরা দেখছি যে যখনই ডোমেস্টিক ল ইন্টারন্যাশনাল ল এর মধ্যে কোনো ধরনের কনফ্লিক্টের প্রশ্ন আসবে, তখন ডোমেস্টিক লকে অ্যাপ্লাই করার জন্য বলা হচ্ছে, কাস্টম বা ইন্টারন্যাশনাল লকে পরে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এখন এটার পেছনে লজিকটা কি, এটা এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কমন ক্লেম সবসময় আমরা করে থাকি আমাদের লিগ্যাল অর্ডারে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ব্রিটিশ কমন ল ফলো করি, তো ব্রিটিশ কমন ল ফলো করার কারণে আমরা হচ্ছি নট মনিস্ট, আমরা হচ্ছি ডুয়ালিস্ট। ডুয়ালিস্টটা কি, যে যখন আমার ডোমেস্টিক ল আছে এবং ইন্টারন্যাশনাল ল আছে, আমরা দুইটাকে দুইভাবে অ্যাপ্লাই করতে চাই, এবং দুইটার মধ্যে যদি কনফ্লিক্ট হয় আমরা ডোমেস্টিক লকে প্রিফারেন্স দেই। এটাই হচ্ছে ডুয়ালিজমের আইডিয়াটা, যদি আপনারা ইন্টারন্যাশনাল ল এর মধ্যে ওই আলোচনাটা দেখেন। আর মনিস্ট বা মনিজমের আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে যেটা আমরা আমেরিকাতে দেখি, যে ওইখানে ইন্টারন্যাশনাল লতে যখন আমি পার্টি হচ্ছি, আমি একসেপ্ট করে নিচ্ছি ইন্টারন্যাশনাল লটাকে, ইট অটোমেটিক্যালি বিকামস পার্ট অফ দ্য ডোমেস্টিক ল। সো আমি এটাকে এক রৈখিকভাবে প্রয়োগ করি আমেরিকান জুরিসপ্রুডেন্স বা আমেরিকান লিগাল অর্ডারে। বাট বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ক্লেমটা হচ্ছে যে আমরা যেহেতু কমন ল লিগাল সিস্টেম ফলো করি, সো দ্যাটস ওয়াই আমাদের কমন ল লিগাল সিস্টেমের যে ট্রেডিশন, যেটা আমরা ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে যে এটাকে ডুয়ালিস্ট পার্সপেক্টিভ আমরা অ্যাপ্লাই করব। একদিকে আমরা ডোমেস্টিক লকে রাখবো, আরেকদিকে আমরা ইন্টারন্যাশনাল লকে রাখবো, এবং সেভাবেই কিন্তু হয়ে আসছে ওভার দ্য ইয়ার্স। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে কথাগুলো আমরা বলি, এগুলো কিন্তু কনস্টিটিউশনে কোনো রিফ্লেকশন নাই, বিকজ আর্টিকেল 25 যদি আমরা পড়ে দেখি, সেখানে কিন্তু এই মেসেজটা সেভাবে দিচ্ছে। আমরা যদি জুডিশিয়াল ডিসিশন দেখি, তখন আমরা দেখি যে জুডিশিয়াল ডিসিশন গুলোতে কথা বলা হচ্ছে, ডুয়ালিজমের কথা বলা হচ্ছে। প্রবলেম হচ্ছে যখন এই ডোমেস্টিক ল ইন্টারন্যাশনাল লকে আলাদা রাখার কথা বলা হচ্ছে, তখন ইন্টারন্যাশনাল লতে যদি বাংলাদেশ কখনো পার্টি হয়, তাকে কিন্তু একটা এনাবেলিং লেজিসলেশন লাগবে, যেটাকে আমরা ইনকর্পোরেশন করি, অর্থাৎ ইন্টারন্যাশনাল লকে আমাকে ডোমেস্টিক লতে ট্রান্সফর্ম করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সেটা হচ্ছে, তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে লিগাল অর্ডার ওই ইন্টারন্যাশনাল লটা মানতে বাধ্য না। আমরা প্রতি বছর প্রচুর পরিমাণে কিন্তু অনেক ধরনের বাইলেটারাল এবং মাল্টিলেটারাল ট্রিটিতে পার্টিসিপেট করি, বাংলাদেশ আসলে সেটা পার্টিসিপেট করে, কিন্তু সব ট্রিটি কিন্তু বাংলাদেশ মানতে বাধ্য না, যতক্ষণ পর্যন্ত না ওই ট্রিটির প্রিন্সিপালস গুলো
ইন্টারন্যাশনাল ল এর যে প্রিন্সিপালস গুলো সেগুলো আমি ডোমেস্টিক ল এর মাধ্যমে ইনকর্পোরেট করি আমার ন্যাশনাল জুরিসডিকশনে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন বাংলাদেশ কিন্তু সিআরসি, কনভেনশন অন দ্য রাইটস অফ চিলড্রেন, এটার একটা সদস্য রাষ্ট্র, এবং এই সদস্য রাষ্ট্র হওয়ারও আগে কিন্তু বাংলাদেশ শিশু আইন করেছিল 1974-এ। আবার খুব সম্প্রতি রিসেন্টলি 2012 বা 13, তখন কিন্তু নতুন আরেকটা শিশু আইন হয়েছে। এখন দুইটা শিশু আইনের মধ্যে তফাৎ কি ছিল? তফাৎটা ছিল প্রথম শিশু আইনটা যখন করা হয়েছে তখন আসলে তখনও ইন্টারন্যাশনাল কনভেনশনটাই হয় না শিশু আইনে বা শিশু অধিকার। বাংলাদেশ তার আগে সেটা করে ফেলেছিল, এবং সেটা করেছিল উইথ দ্য এক্সপিরিয়েন্সেস অফ ডিফারেন্ট কান্ট্রিজ প্র্যাকটিসেস। এবং এটা করার কারণে দেখা গিয়েছিল বয়স নিয়ে একটা অ্যানোমালি ছিল, কিভাবে শিশুদেরকে ট্রিট করা হবে যারা কামিং ইনটু কনফ্লিক্ট উইথ ল, এগুলো নিয়ে পরবর্তীতে ইন্টারন্যাশনাল ল এর যেই ডেভেলপমেন্টগুলো সেগুলো কিন্তু 74-এর আইন মিসিং ছিল। এবং পরবর্তীতে যখন এরকম কিছু জুডিশিয়াল ডিসিশন আসে, খুব খুব প্রমিনেন্ট একটা কেস হচ্ছে শুকুর আলীর কেস, আপনাদের মনে থাকার কথা। হি ওয়াজ কনভিক্টেড ফর raping, মানে the Shukr Ali was himself a child and he was accused and convicted for committing a crime of rape against another child. So দুইজনই চাইল্ড ছিল। বাংলাদেশে তখন যে আইন ছিল 95-এর, যে একটা স্পেশাল প্রভিশন ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের, সেখানে ছিল ম্যান্ডেটরি ডেথ পেনাল্টি ফর কমিটিং রেপ। যে কেউ যদি রেপ করে এবং তার কারণে যদি মৃত্যু হয় তাহলে হচ্ছে ম্যান্ডেটরি ডেথ পেনাল্টি। and that came to the court, কোর্টের কাছে যখন আসে কোর্ট দেখলো যে এই কেসটা যে আমরা ডিল করছি এই ডিলিংটাই তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কেন? বিকজ এখানে যাকে ডেথ পেনাল্টি দেওয়া হচ্ছে, ম্যান্ডেটরি ডেথ পেনাল্টি দেওয়া হচ্ছে, ইট গোজ এগেইনস্ট ইন্টারন্যাশনাল ল। কেন? বিকজ সে হচ্ছে একজন চাইল্ড, সে এখন 18 বছর পূর্ণ হয় না, এবং আন্তর্জাতিক আইনে 18 বছর পূর্ণ না হলে আমি কাউকে ডেথ পেনাল্টি দিতে পারি না। এবং পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্ট সুপারিশ করেছিল যেটাকে আমাদেরকে এই শিশু আইনটাকে কিন্তু আপডেট করতে হবে উইথ দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট, আমাদের যে আন্তর্জাতিক আইন আছে। পরে কিন্তু বাংলাদেশ সেই শিশু অধিকার যে সনদটা ছিল সেটা সদস্য হলো, সদস্য হওয়ার পর সেটা অনুযায়ী কিন্তু 2013 সালে নতুন আইনটা হয়েছে। এরকম অনেকগুলো আইন আছে যেগুলো ইনকর্পোরেট করা হচ্ছে ইন্টারন্যাশনাল ল এর সদস্য হওয়ার পর। কিন্তু কাস্টম ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে এরকম কিছু নাই, বিকজ কাস্টম ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে কোনো সদস্য হওয়ার বিষয় নেই, এটা হচ্ছে স্টেট প্র্যাকটিস। আর্টিকেল 38 যদি আমরা ফলো করি এবং সেখানে সেই প্র্যাকটিসটাকে ল হিসেবে অ্যাকসেপ্ট করা, তো সেখানে তো ইনকর্পোরেশনের কোনো সুযোগ নাই। এবং এটা নিয়েই কিন্তু লিগাল ডিসপিউট গুলো আমরা দেখছি যে বিভিন্ন ধরনের জুডিশিয়াল ডিসিশন। যেমন প্রথম যদি আমি একটা ডিসিশনের কথা বলি যেটা আমার চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইউনিমেরিন SA পানামা। এটা মূলত ছিল যে প্রাইভেট যে ফরেন কোম্পানিগুলো ছিল তারা কখনো ইমিউনিটি ভোগ করবে কিনা ফ্রম অ্যারেস্ট অ্যান্ড সিজার। তো কিছু বিদেশি প্রাইভেট কোম্পানির জাহাজ ছিল যেগুলো ইন্টারন্যাশনাল যে মেরিটাইম বর্ডার বা ইন্টারন্যাশনাল যে ওয়াটার বর্ডার আছে সেগুলো ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে, বাংলাদেশ নেভি সেগুলোকে অ্যারেস্ট করে। তখন প্রশ্ন এসেছিল যে এই প্রাইভেট কোম্পানি যেই শিপগুলো বা জাহাজগুলো সেগুলো ইমিউনিটি পায় কিনা। সেখানে খুব ইন্টারেস্টিংলি কোনো ধরনের ক্রিটিক্যাল অ্যানালাইসিস ছাড়াই, কোনো ধরনের কাস্টম ইন্টারন্যাশনাল এর ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই আমরা দেখলাম যে বাংলাদেশ জুডিশিয়ারি সরাসরি বলে দিচ্ছে যে কাস্টম ইন্টারন্যাশনাল ল ইজ ডিরেক্টলি অ্যাপ্লিকেবল ইন দ্য ডোমেস্টিক লিগাল অর্ডার অফ বাংলাদেশ। কিন্তু উই ডোন্ট সি এনি এক্সপ্লেনেশন যে কেন, কিভাবে এটাকে বাংলাদেশ একটা স্টেট প্র্যাকটিস হিসেবে গ্রহণ করছে। বাংলাদেশের গত 200 বছরের ইতিহাসে, 50 বছরের ইতিহাসে এরকম কোন স্টেট প্র্যাকটিস আছে কিনা, বা কোন দেশের স্টেট প্র্যাকটিস দিয়ে আসলে এটাকে আমরা ডিরেক্টলি অ্যাপ্লিকেবল বলছি। তো এটা হচ্ছে প্রথম কেস যেখানে ডিরেক্টলি কাস্টম ইন্টারন্যাশনাল ল হিসেবে এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। কিন্তু এর পরের যদি জাজমেন্ট গুলো দেখি, আরেকটা জাজমেন্ট ছিল, যে কেসটা ছিল সেটা ছিল সাইফুল ইসলাম দিলদার ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এটা খুবই একটা প্রমিনেন্ট কেস, আমরা অনেকে কনস্টিটিউশন লতে এটা পড়ে থাকার কথা। উলফার অনুপ চেটিয়া, আমরা জানি উলফার যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলা হয় তার যে লিডার ছিল অনুপ চেটিয়া, তাকে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট যেই ফোর্স আছে, পুলিশ আছে, তারা গ্রেফতার করে। তখন প্রশ্ন এসেছিল, ভারতের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট ছিল তাকে এক্সট্রাডিট করার জন্য, তাকে ভারতে ফেরত পাঠানোর জন্য, বিকজ তার এগেইনস্টে ভারতে অলরেডি একটা ট্রায়াল চলছে বা অ্যালিগেশন আছে বিচ্ছিন্নতাবাদের জন্য। বাংলাদেশও ওয়াজ প্রিপেয়ারিং টু হ্যান্ড ওভার অনুপ চেটিয়া টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তখন একটা রিট পিটিশন হয় অনুপ চেটিয়ার পক্ষে যে বাংলাদেশ আসলে অনুপ চেটিয়াকে ফেরত দিতে পারে কিনা, বিকজ ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি নাই এই বিষয়ে। যদি চুক্তি না থাকে তাহলে সেখানে ফেরত দিতে পারে কিনা।
তখন অনুপ চেটিয়ার পক্ষের যে লয়ার ছিলেন উনি আর্গু করলেন যে আর্টিকেল 25 যদি আমরা আলোচনা করি অফ আওয়ার কনস্টিটিউশন, সেখানে তো বলাই আছে যে বাংলাদেশ এই ধরনের যেই সব মুভমেন্ট গুলো হচ্ছে, যেই ধরনের মানে নিষ্পেষিত নিপীড়িত মানুষের সংগ্রামের জন্য, রাইট টু সেলফ ডিটারমিনেশনের জন্য যেসব সংগ্রামগুলো হচ্ছে, সেখানে বাংলাদেশ অবশ্যই সাপোর্ট দিবে, আর্টিকেল 25 এটা বলছে। অন দ্য আদার হ্যান্ড, রাষ্ট্রপক্ষ থেকে আর্গুমেন্ট ছিল এরকম যে বাংলাদেশের আর্টিকেল 25-এ এটাও বলা আছে যে বাংলাদেশ কখনোই অন্য কোনো রাষ্ট্রের যে ইন্টারনাল ম্যাটার সেখানে ইন্টারফেয়ার করবে না। বাংলাদেশ সবসময় রেসপেক্ট জানাবে প্রত্যেক রাষ্ট্রের সভারেন্টিকে। সো আমরা যদি অনুপ চেটিয়াকে ফেরত না দেই, তাহলে তো by doing this we are interfering in the internal matters of India. So we should rather hand over অনুপ চেটিয়া to India. এবং সুপ্রিম কোর্টও আমরা দেখলাম সেখানে রাষ্ট্রপক্ষের আর্গুমেন্টটাকে অ্যাকসেপ্ট করলো, এবং সেখানে আর্টিকেল 25-এর যেই ইন্টারপ্রিটেশন ছিল সেখানে সরাসরি বলা হচ্ছিল যে, আমি যদি একটু পড়ে শোনাই কোর্টের যে জাজমেন্টটা ছিল, সেখানে বলা হচ্ছিল, কোর্ট বলছে, দ্য স্ট্রাগল ইন হুইচ উলফা and its Secretary General Anup Chetia is involved is not in our opinion, মানে কোর্টের ওপিনিয়নে বলছে, is not in our opinion quote waging a just struggle against imperialism, colonialism or racism, nor can it be said that the right to self-determination as canvassed in this petition falls within any of the three exceptions, that is imperialism, colonialism or racialism as used in Article 25 of the Constitution. So court এখানে বলছে যে না, অনুপ চেটিয়ার যেই কাজ সেটাকে আমরা রাইট টু সেলফ ডিটারমিনেশন এক্সারসাইজ হিসেবে গ্রহণ করতে পারি না, বরঞ্চ বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে ফেরত দেওয়া, এবং বাংলাদেশ কিন্তু তাকে পরবর্তীতে ফেরত দিয়েছে। সো এটা হচ্ছে আর্টিকেল 25 এর ব্যাখ্যা বিশ্লেষণ। সো প্রথম যে পানামার কেসটা ছিল সেখানে দেখলাম ডিরেক্টলি বলতেছে কাস্টম ইন্টারন্যাশনাল লকে অ্যাপ্লাই করো। দ্বিতীয় কেসটাতে এসে আমরা দেখলাম যেখানে আসলে কাস্টম ইন্টারন্যাশনাল লয়ের কোনো আর্গুমেন্টেই তারা যাচ্ছে না, রাদার আর্টিকেল 25-কে ডোমেস্টিক ল হিসেবে প্রিফারেন্স দিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে বলছে। আরেকটা কেস পরবর্তীতে আমরা দেখব, সেটা হচ্ছে আব্দুল কাদের মোল্লার কেস, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের কেস ছিল। সেখানেও একই প্রশ্ন এসেছিল যে কাস্টমারি ইন্টারন্যাশনাল লয়ের মাধ্যমে কোনো ক্রাইম তৈরি করা যায় কিনা, এবং ক্রাইমটাকে ডোমেস্টিক লিগ্যাল অর্ডারে প্রসিকিউট করা যায় কিনা। সেখানে একটা লম্বা হিয়ারিং হয়েছিল, 7 জন অ্যামিকাস কিউরি ছিল। 3 জন অ্যামিকাস কিউরি বলেছিলেন যে হ্যাঁ, কাস্টম ইন্টারন্যাশনাল লয়ের মাধ্যমে ক্রাইম তৈরি করা যায় এবং সেটার বিচারও সম্ভব, এবং তারা নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, বিভিন্ন ট্রায়ালের রেফারেন্স দিয়ে বলেছিল যে সেখানে যদি আমরা দেখি যে ক্রাইমগুলোকে তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু সব কাস্টম বেসড ছিল, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। নুরেমবার্গ ট্রায়াল হওয়ার আগে কোথাও সেটাকে কোডিফাই করা হয় নাই, ডিফাইন করা হয় না, বাট বিভিন্ন স্টেট প্র্যাকটিস ছিল এই ক্রাইমগুলোকে ডিফাইন করার ক্ষেত্রে, প্রসিকিউট করার ক্ষেত্রে। সো উই ক্যান ইজিলি ডু দ্যাট। অন দ্য আদার হ্যান্ড, বাকি যেই 4 জন অ্যামিকাস কিউরি ছিল তারা বলছে যে না, the court should reject the application of custom international law in defining and prosecuting any international crime. তাদের যুক্তিটা ছিল ওই ট্রেডিশনাল যুক্তি, যে যদি আমার ডোমেস্টিক ল থাকে এবং এই ডোমেস্টিক লয়ের সাথে যদি ইন্টারন্যাশনাল লয়ের যদি কোনো কনফ্লিক্ট হয়, তাহলে উই শুড প্রিফার টু দ্য ডোমেস্টিক ল। আমাকে এখানে ইন্টারন্যাশনাল ল বা কাস্টম ইন্টারন্যাশনাল ল এখানে প্রয়োগ করার কোনো সুযোগ নেই। এখন প্রবলেমটা হচ্ছে কোর্ট কিন্তু ওই মেজরিটি যে অ্যামিকাস কিউরি ছিল 4 জন, তাদের আর্গুমেন্টটাকে অ্যাকসেপ্ট করলো, কিন্তু কোর্ট এই জিনিসটা যাচাই করলো না যে এখানে আসলে আমি কাস্টম ইন্টারন্যাশনাল লকে ইন্টারন্যাশনাল ল ইন জেনারেল একই সাথে একই পাল্লায় মাপতে পারি কিনা। বিকজ ইন্টারন্যাশনাল ল ইন জেনারেল একটা বিষয়, যেটা আমি শুরুতেই বলেছিলাম, এবং কাস্টম বা কাস্টম ইন্টারন্যাশনাল ল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে ট্রিটি নো প্রবলেম, আমি ডুয়ালিস্ট কান্ট্রি হিসেবে সেটাকে আমি অ্যাপ্লাই করতেই পারি বাই ইনকর্পোরেশন, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, কিন্তু কাস্টমের ক্ষেত্রে তো সেই প্র্যাকটিসটাই নাই। তাহলে কিভাবে আমার অ্যামিকাস কিউরি এবং আমার 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 জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট বলছে যে কাস্টম ইন্টারন্যাশনাল লকে আমি ইন্টারন্যাশনাল ল এর মতো একভাবে ট্রিট করব এবং সেটাকে আমি ডুয়ালিস্ট পার্সপেক্টিভে এখানে প্রয়োগ করব। এই যে একটা বড় ধরনের, আমি বলবো যে জুডিশিয়াল মিস্টেক হয়েছে ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং কাস্টম ইন্টারন্যাশনাল ল, এটাও কিন্তু ওই ওয়েস্টার্ন যে মাইন্ডসেট এবং ওয়েস্টার্ন যে হেজিমনিক আইডিয়া আছে তার বাইরে কিন্তু না। বিকজ কারা জাজ হচ্ছেন, তাদের ওরিয়েন্টেশন কি, তাদের লিগাল এডুকেশন কি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ দে আর অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটিং ইন্টারন্যাশনাল ল, how they are coming to the conclusion on a given international law subject or sources of international law. So ওই জায়গায় কিন্তু থেকে তারাও মুক্তি পাননি, এবং এই প্রবলেমটা কিন্তু আছে।
সিমিলারলি আমি যদি আরেকটা কেসের কথা বলি, সেটা হচ্ছিল সম্বুন আশাবাম কেস। এটা ছিল থাইল্যান্ডের কিছু ফিশিং ট্রলার্স যেগুলো বাংলাদেশের মেরিটাইম বর্ডারের মধ্যে আটক করা হয়। সেখানেও খুব ইন্টারেস্টিং আমরা দেখব যে কোর্ট বলছে ইট ইজ ওয়েল সেটেলড, আমি যদি পড়ে শোনাই, it is well settled that where there is municipal law on an international subject, the national court's function is to enforce the municipal law within the plain meaning of the statute. যে যখন আমার ইন্টারন্যাশনাল ল এর বিষয়টা ডোমেস্টিক লতে অলরেডি ডিফাইন করা থাকবে, আমি সেটা করব। এগেইন কোর্ট যে জিনিসটা পয়েন্টটা মিস করছে সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট কাস্টম ইন্টারন্যাশনাল ল, ওই সিরিয়াস ইনভেস্টিগেশনে কিন্তু কোর্ট যাচ্ছে না। রাদার কোর্ট যেটা করলো, কোর্ট 1974 এর যে আইনটা ছিল টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম যে বাউন্ডারি অ্যাক্ট আমাদের, সেই আইনটাকে রেফারেন্স দিয়ে বলল যে ওই আইন অনুযায়ী যদি কোনো বহির্বিশ্বে ফরেনার কোনো ফিশিং ট্রলার্স বা এনি কাইন্ড অফ শিপ সে যদি ইন্টারন্যাশনাল মেরিটাইম বা ওয়াটার বাউন্ডারি যদি ক্রস করে বাংলাদেশে আসে, দ্যাট ইজ দ্য ভায়োলেশন অফ টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যাক্ট। তো আমার যেহেতু টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যাক্ট আছে অলরেডি 1974 এর, আমি শুধু সেটা দিয়ে দেখতে চাই, আমি এখানে ইন্টারন্যাশনাল প্রশ্নে যেতে চাই না। ওকে, তো এই হচ্ছে আমাদের কিন্তু জুডিশিয়াল ডিসিশন, যেখানে আমরা আসলে এখন পর্যন্ত ডিসাইড করতে পারি নাই যে দুইটা প্রবলেম, একটা হচ্ছে কাস্টম ইন্টারন্যাশনাল লকে আমি ইন্টারন্যাশনাল ল ইন জেনারেলের সাথে একই রকম করে দেখবো কিনা, দ্বিতীয়ত হচ্ছে যে কাস্টম ইন্টারন্যাশনাল ল এর যেই ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা কতটুকু আমার জুডিশিয়ারির যেই থিঙ্কিং তার সাথে যায় এবং সে কিভাবে আসলে এই বিষয়টাকে দেখে। এরপর আর জাস্ট কয়েকটা কেস আমরা দেখতে পাই যেখানে একই রকম এই কাস্টম ইন্টারন্যাশনাল ল প্রশ্ন যখন এসেছে তখন জুডিশিয়ারি কিছু প্রপোজালও দিয়েছে। যেমন একটা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ ভার্সেস বাংলাদেশ, খুব প্রমিনেন্ট একটা কেস। আরেকটা হচ্ছে রওশন মন্ডলের কেস, আরেকটা হচ্ছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার খুলনার কেস। এরশাদের কেসটা ডিফারেন্ট ফ্রম লাস্ট টু কেসেস। লাস্ট টু কেসেস ছিল বেসিক্যালি ওই 1974 এর যে শিশু আইন, সে আইনের প্রয়োগ নিয়ে এবং সিআরসির সাথে এর সম্পর্কিত নিয়ে। তো তিনটা কেসে যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে যে যখন ডোমেস্টিক ল ক্লিয়ার থাকবে না, অ্যাম্বিগুয়াস থাকবে, তখন কোর্টের দায়িত্ব হচ্ছে ডোমেস্টিক লটা প্রয়োগ করবে না। প্রথমত হচ্ছে ডোমেস্টিক ল ইন্টারন্যাশনাল লর মধ্যে কনফ্লিক্ট হলে ডোমেস্টিক লটা প্রয়োগ করবে, কিন্তু ডোমেস্টিক ল যদি নিজেই ইনকনসিস্টেন্ট হয় বা নিজেই যদি অ্যাম্বিগুয়াস হয়, তখন কোর্টের আরেকটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হচ্ছে টু রিমাইন্ড দ্য পার্লামেন্ট যে দেখো এই আইনটা কিন্তু ইনকনসিস্টেন্ট, এই আইনটা কিন্তু ইন্টারন্যাশনাল ল প্রিন্সিপালস এর সাথে মেলে না, সো তোমার দায়িত্ব হচ্ছে এটাকে আপডেট করা, রিভাইজ করা। এবং যেটা আমি অলরেডি একবার বললাম যে 74 এর যে চিলড্রেন অ্যাক্ট ছিল সেটার যে ইনকনসিস্টেন্সি ছিল সেটাকে হাইলাইট করে কিন্তু রওশন মন্ডল এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার শুকুর আলী কেস, এরকম অনেকগুলো কেসে কিন্তু এই প্রপোজাল গুলো পার্লামেন্টকে দেওয়া হয় এবং পরবর্তী 2013 সালে কিন্তু শিশু আইনটা নতুন করে করা হয়। বাট দ্যাট ইজ নট মাই পয়েন্ট। আমার পয়েন্ট হচ্ছে যে এখানে কিন্তু কাস্টম ইন্টারন্যাশনাল লকে আমি কিভাবে ট্রিট করবো সেই সম্পর্কে কিন্তু জুডিশিয়ারি কোনো ধরনের ওপিনিয়ন নাই। এবং এই ওপিনিয়নটা না থাকার একটা বড়ই কারণ হচ্ছে তারা ওয়েস্টার্ন যে কাস্টম ইন্টারন্যাশনাল আইডিয়া সেটাকে আনচ্যালেঞ্জড গ্রহণ করে নিচ্ছে এবং সেভাবেই কিন্তু তারা দেখার চেষ্টা করছে। তো আমি যদি একদম সাম আপ করে নিয়ে আসি আমার আলোচনাটা, আমি মূলত দুইটা জিনিস দেখেছি। একটা হচ্ছে যখন পানামার কেসটা দেখি তখন কোর্ট আনচ্যালেঞ্জ কাস্টম ইন্টারন্যাশনাল লকে বলছে ডোমেস্টিক অ্যাপ্লিকেশন হবে, একটা একটা খুব সরল রৈখিকভাবে সেটাকে দেখার চেষ্টা করছে। এবং এতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোর্ট ইজ কাইন্ড অফ টেকিং কাইন্ড অফ linear approach towards applying the custom international law. But on the other hand, আমি যদি আব্দুল কাদের মোল্লা অথবা সাইফুল ইসলাম দিলদার অনুপ চিটিয়ার কেস বা পরবর্তীতে আমি যদি ওই সম্বন আশাবামের কেসটা দেখি, সেখানে আমি আবার দেখব যে কোর্ট কিন্তু একটা এক্সক্লুশনারি অ্যাপ্রোচ নিচ্ছে এবং একটা সাবস্টিটিউশন করার চেষ্টা করছে, এবং এটা করছে বাই ট্রিটিং কাস্টম ইন্টারন্যাশনাল ল অ্যাজ ইকুইভ্যালেন্ট টু ইন্টারন্যাশনাল ল ইন জেনারেল। এবং সেখানে বলছে যে আমার দেখতে হবে না ওটা কাস্টম কিনা, আমি জাস্ট কাস্টম এবং আমার যেই ডোমেস্টিক ল তার মধ্যে যদি কনফ্লিক্ট দেখি, আমি কাস্টম ইন্টারন্যাশনাল ল ধরে নিয়েই আমি ডোমেস্টিক লটা অ্যাপ্লাই করব। সো এক ধরনের এক্সক্লুশনারি একটা অ্যাপ্রোচ, অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম। আর ফাইনালি হোসেন মোহাম্মদ এরশাদ বা ওই মেট্রোপলিটন কমিশনার খুলনা বা আরেকটা যে কেস আমরা দেখলাম শিশু আইন নিয়ে,
রওশন মন্ডলের, সেখানে আবার দেখলাম যে কোর্ট এই দুইটা কাজের বাইরে গিয়ে আরেকটা অ্যাডিশনাল কাজ করছে, দ্যাট ইজ অলসো কোয়েশ্চেনেবল, প্রপোজিং দ্য পার্লামেন্ট যে তুমি এই আইনগুলো রিফর্ম করে এটাকে ইন্টারন্যাশনাল লয়ের সাথে মেলায় রাখো, যে এটাকে কিভাবে আপলোড করা যায়। তো এই যে তিন ধরনের অ্যাপ্রোচ আমার জুডিশিয়ারি, আমি এটাকে বলছি নন লিনিয়ার অ্যাপ্রোচ, আমি এটাকে বলছি টুইস্টেড অ্যাপ্লিকেশন অফ কাস্টম ইন্টারন্যাশনাল ল। এবং এর জন্য আমি রেসপন্সিবল করছি যে আমাদের বিচারক যারা আছেন, যারা জুডিশিয়ালি এই কাস্টম ইন্টারন্যাশনাল লকে অ্যাপ্লাই করতে চান, they don't have any critical understanding of custom international law. Rather, what they have is basically an idea of westernized, Western hegemonic idea of custom international law, which they are unchallengedly accepting the idea of custom international law. এবং এটা করার কারণে যেটা হচ্ছে, we don't have any contribution to the global scale of understanding custom international law. এবং এতে করে আমার জুডিশিয়ারির মাধ্যমে যে সুযোগটা ছিল, যে অপরচুনিটি ছিল, we are missing out that opportunity of making our own contribution to the understanding of custom international law. এবং এতে করে আমাদের যেই স্ট্যাটাস অ্যান্ড প্লেস ইন দ্য ইন্টারন্যাশনাল ল পেরিফেরি, সেটা কিন্তু আমরা এখনো সেন্টারে যেতে পারি নাই, আমরা সেই পেরিফেরিতেই আছি। But that is unfortunate, despite being the victim of colonialism, despite being the subject matter and the experimental matter of colonialism, we have nothing jurisprudentially significant to contribute towards the development of custom international law. So that is so unfortunate for our judiciary, for our legal system and legal order, যে আমরা ইন্টারন্যাশনাল লটাকে শুধুমাত্র এখনো 50 বছর পরেও বা 200 বছর পরেও শুধুমাত্র এই ওয়েস্টার্নরা কিভাবে ইন্টারন্যাশনাল ল বা কাস্টম ইন্টারন্যাশনাল লকে দেখে সেই অর্থে আমরা অ্যাকসেপ্ট করে যাচ্ছি। Well, so that's all from my side. একটু লম্বা হয়ে গিয়েছে, but if you have any question, I'll be happy to answer. স্যার, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। আপনি যখন আর্টিকেল 38 অফ আইসিজে নিয়ে কথা বলছিলেন, আমি যদি ভুল না শুনে থাকি, আপনি বলেছিলেন যে এটার অবজেক্টিভ এলিমেন্ট আছে এবং সাবজেক্টিভ এলিমেন্ট আছে। অবজেক্টিভ এলিমেন্টটা হচ্ছে স্টেট প্র্যাকটিস অ্যাকসেপ্টেড অ্যাজ ল, তাহলে সাবজেক্টিভ এলিমেন্টটা কোনটা? না না, অবজেক্টিভ এলিমেন্টটা হচ্ছে স্টেট প্র্যাকটিস, জেনারেল স্টেট প্র্যাকটিস, আর Yes, sir. সাবজেক্টিভটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাজ ল। এটাকে সাবজেক্টিভ বলা হচ্ছে এই জন্যই যে আমি লকে কিভাবে দেখবো সেটা তো আমি বলে দিচ্ছি না, এবং এটা সাবজেক্টিভ বলার মানেই হচ্ছে এটা ওয়েস্টার্ন যেটা বলবে, ওয়েস্টার্ন ফিলোসফাররা যেটা বলবে বা ওয়েস্টার্ন লিগাল অর্ডার যেভাবে লটাকে দেখবে সেটাই হচ্ছে ল। তো সেই অর্থে এটা সাবজেক্টিভ। আর অবজেক্টিভ এগেন ওইখানেও ওই ওয়েস্টার্ন হেজিমনিটা আছে, বিকজ ওয়েস্টার্ন যেটাকে স্টেট প্র্যাকটিস বলে সেটাই স্টেট প্র্যাকটিস হচ্ছে আলটিমেটলি। এবং এই যে আমাদের দিককার জুডিশিয়ারির কোনো ধরনের ক্রিটিক্যাল অ্যাপ্রোচ না থাকার কারণে আমরাও কিন্তু কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারছি না বাই সেইং দেখো যে এটা হচ্ছে স্টেট প্র্যাকটিস, তুমি এতদিন মনে করতে এটা স্টেট প্র্যাকটিস, বাট না, এটা হচ্ছে স্টেট প্র্যাকটিস ফ্রম আওয়ার সাইড। সো উই ডোন্ট হ্যাভ দ্যাট কাউন্টার ভয়েস টু দ্য মেইন স্ট্রিম ভয়েস অফ ওয়েস্টার্ন হেজিমনিক আইডিয়া অফ কাস্টম ইন্টারন্যাশনাল ল, এন্ড দ্যাট ইজ দ্য প্রবলেম। কাস্টমারি ইন্টারন্যাশনাল ল চেঞ্জ করা তো এত সহজ না, যেহেতু এটা মানে ইন্টারন্যাশনালি র্যাটিফাইড হতে হবে। তো আমরা যদি এই কোয়েশ্চেন রেজও করি যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোর ওপিনিয়ন তেমন ম্যাটার করছে না এখানে, মানে আমরা ভয়েস রেজ করার সুযোগ পাচ্ছি না, তো তখন কি অন্য কান্ট্রিরা বেসিক্যালি হলো ওয়েস্টার্ন কান্ট্রিটা বলবে না যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো মানে আর কয়টা, ওয়ার্ল্ড তো মোস্টলি ওয়েস্টার্ন হেজিমনি মানে সরি ওয়েস্টার্ন এই আইডিয়াটা নিয়েই হলো চলছে, তো তারা কি আমাদের এটা এভাবে আর্গিউ করতে পারে না? ডেফিনেটলি তারা সেটাই সুযোগটা নিচ্ছে। এখন প্রবলেম হচ্ছে আমার জুডিশিয়ারি থেকে যদি ইন্টেলেকচুয়ালি এনরিচ কোনো ডিসিশন না আসে, আমি যদি ব্লাইন্ডলি শুধু স্বীকার করে নেই যে এগুলো হচ্ছে কাস্টম, আমি যদি ব্লাইন্ডলি অ্যান্ড সামটাইমস অন এ মিস্টেকেন লজিক আমি যদি বলে দিই যে কাস্টম ইন্টারন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল ইন জেনারেল হচ্ছে সেম এবং সেই অর্থে আমি এভাবে প্রয়োগ করব, তো এটা তো অনেক সময় বলতে খুব কষ্ট লাগে, বাট এটা হাস্যকর একটা সাবজেক্ট ম্যাটার হয়ে যায়। এবং দ্যাটস ওয়াই আমাদের জুডিসপ্রুডেন্সিয়ালি কোনো কন্ট্রিবিউশন নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই ইন্টারন্যাশনাল মানে ফোরামগুলোতে, প্ল্যাটফর্মগুলোতে আমাদের দেশের জাজমেন্ট নিয়ে কোনো ধরনের আলোচনা হয় না, বিকজ আমাদের সেই ধরনের জুরিসপ্রুডেন্সিয়াল বেসিস নাই। আমরা যা করি সেটা হচ্ছে ব্লাইন্ডলি ফলো করি। আর আরেকটা হচ্ছে কাস্টম ইন্টারন্যাশনাল ল, এটাকে র্যাটিফাই হতে হয় না, এটাকে কোডিফাই করতে হয় না, বাট ইন্টারন্যাশনাল ল কমিশন সেটা করার চেষ্টা করছে, অ্যাটলিস্ট ক্রাইটেরিয়াগুলো সেট করার চেষ্টা করছে যে কোনগুলো থাকলে পরে আমি সেটাকে
কাস্টম বলতে পারি আর্টিকেল 38 এর কমপ্লিমেন্ট করার জন্য। এখন ইন্টারন্যাশনাল ল কমিশনের প্রবলেম যেটা হচ্ছে, তারাও কিন্তু কাস্টমকে দেখছে সেই ওয়েস্টার্ন স্পেকটেকল দিয়ে, ওই চশমা দিয়ে তারা কিন্তু কাস্টমকে দেখছে। এখন সেই ক্ষেত্রে ভয়েসটা রেজ করতে হবে ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ। যদি আমি আমার স্টেট প্র্যাকটিসকে ডিফাইন না করতে পারি, অ্যাটলিস্ট আমার স্টেট প্র্যাকটিসকে যদি আমি ডিফাইন না করতে পারি, তাহলে তো ওয়েস্টার্নরা সবসময় সেই সুযোগটাই নেবে যে তোমার তো কোনো ভয়েস নাই। এখন আমার ভয়েস নাই কেন, সেটা আমাদেরকে সেলফ ক্রিটিক্যাল হতে হবে। আমার ভয়েস নাই কেন, সেটা বিভিন্ন কারণে নাই। এখন লেটস সে যে আমাদের জুডিশিয়ারিতে যারা বিচারক হচ্ছেন, উইথ অল ডিউ রেসপেক্ট, ইন্টারন্যাশনাল ল আসলে কতজন পড়ে এসেছেন, তাই না? কারণ ইন্টারন্যাশনাল ল নিয়ে আজকে 50 বছর পর এরকম আলোচনা হচ্ছে। তার আগে কি হয় নাই? ডেফিনেটলি হয়েছে, বাট তারা কি বিচারক হয়েছেন? বা আমার একাডেমিয়ার সাথে প্র্যাকটিসের কতটুকু সম্পর্ক, ইন্টারন্যাশনাল লতে যেই ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেখানে বাংলাদেশের পার্টিসিপেশন কতটুকু? সো দেয়ার আর মেনি কোয়েশ্চেন টু রেইজ, এবং সেটা সেলফ ক্রিটিক্যাল হতে হবে আগে, যে আমি আসলে আমার জুডিশিয়ারি, মানে শুধু জুডিশিয়ারি বলবো না, আমি একাডেমিয়াকে এখানে বলবো, ইউনিভার্সিটির কথাও বলবো, যে কতগুলো ক্লাসরুমের সিলেবাসে কারিকুলামে আমরা ইন্টারন্যাশনাল লকে নন ওয়েস্টার্ন পার্সপেক্টিভে দেখার জন্য উৎসাহিত করি। আমরা কিন্তু এখনো সেই জায়গায় যাই নাই, যেতে পারি নাই আনফরচুনেটলি। তো আমার দিক থেকে যদি জুরিসপ্রুডেন্সিয়ালি এনরিচড কোনো ডিসিশন না থাকে, ওয়াই, মানে এটা ওয়েস্টার্নদের এত তো দায় করে নাই, সে আমার কথা একসেপ্ট করে আমার কথা শুনবে, তারা তো কেন দায় করছে? সে তো অলরেডি তার এস্টাবলিশমেন্ট ঠিক করে রাখছে। তো ওইটাকে যদি আমার ভাঙতে হয়, তাহলে তো আমাকে সেইভাবে গড়ে উঠতে হবে নিজেকে। আমি যদি সেভাবে গড়ে না উঠতে পারি, সেটা কখনোই ভাঙবে না। ওই প্রাচীর অনেক সুপ্রতিষ্ঠিত, বিকজ এত বছরের ইতিহাসে তারা তাদের যে প্রজেক্ট সিভিলাইজিং মিশন, সেটা দিয়ে তারা এই জায়গায় এসেছে। তো সেটাকে ভাঙতে হলে তো আমাকে তাদের কাউন্টার ভয়েস রেজ করতে হবে, এবং সেটা আছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। তো সেটা আমরা করতে পারছি না। Yes, sir. Got it. Thank you very much. Sir, thank you for your fantastic and informative lecture. So, আপনার বুক চ্যাপ্টারটা পরে কিছু প্রশ্ন এসেছিল। তার মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম যে যেহেতু কাস্টমার ইন্টারন্যাশনাল লর মাধ্যমে একটা ওয়েস্টার্ন মানে হেজিমনি তৈরি করা হচ্ছে বিভিন্ন, মানে সারা পৃথিবীব্যাপী, তো যারা থার্ড ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লর স্কলার, তারা কি এরকম কোনো বিকল্প কোনো সলিউশন দিয়েছে সিআইএল এর, যেটা কিনা ওয়েস্টার্ন হেজিমনি থেকে মুক্ত? প্রথমত হচ্ছে যে টুয়াইল যে কমিউনিটিটা, এটা কিন্তু এখনো এমার্জিং এবং একটা গ্রোয়িং কমিউনিটি। থার্ড ওয়ার্ল্ড অ্যাপ্রোচ যারা কাজ করেন, স্কলাররা যারা আছেন, এবং এটা যে খুব, আমি বলবো যে খুব যে এটার এক্সটেন্ট আছে বিভিন্ন দেশে, তাও না। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা স্কলার হচ্ছেন, দে আর ফ্রম আফ্রিকা, দে আর ফ্রম এশিয়া ইন মোস্ট কেসেস। এবং এশিয়ার মধ্যেও কিন্তু যদি আমি বলি, বাংলাদেশে কয়জন এরকম টুয়াইল স্কলার আছে, হয়তো বা হাতে গোনা একজন বা দুইজন বলতে পার। মানে আমি আসলে শাহাবুদ্দিন স্যারকে ছাড়া আর কাউকে দেখছি না বাংলাদেশ থেকে। ওকে, এরকম ভাবে আফ্রিকার ক্ষেত্রে বা অন্যান্য ভারতের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে খুব কম। বিএস চিমনি ভারতের ক্ষেত্রে আমরা বলতে পারি। আরপি আনন্দ একসময় তার কাজ ছিল থার্ড ওয়ার্ল্ড অ্যাপ্রোচ নিয়ে। টোকিও ট্রায়ালে আমাদের যে রাধা বিনোদ পাল ছিলেন বিচারপতি, তাদের কিছু কিছু লেখা সেটা ছিল। এখন হ্যাঁ, এটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন যে আসলে এই স্কলাররা কাস্টম ইন্টারন্যাশনাল লকে তৈরি করার জন্য কিছু বলছেন কি, তারা কোনো ক্রাইটেরিয়া সেট করে দিচ্ছেন কিনা। আমি যতটুকু বুঝি, দ্যাট ইজ নট দ্য বিজনেস অ্যান্ড পারপাস অফ টুয়াইল। টুয়াইলের কাজ এটা না যে ইউরোপ যেভাবে ক্রাইটেরিয়া সেট করে দিল, আমরা এরকম একটা ক্রাইটেরিয়া সেট করে দিই না। তাতে করে কি হবে, আজ থেকে 200 বছর 400 বছর পর আবার এটাও খুব প্রশ্নবিদ্ধ করা হবে যে টুয়াইল যে কাজটা করছে সেটাও তো আরেক ধরনের টুয়াইলিয়ান হেজিমনিক, তাই না? তো ওই কাজটা কিন্তু টুয়াইল করছে না। হ্যাঁ, টুয়াইল যেটা করছে, টুয়াইল স্কলাররা যেটা করছে, তারা বারবার কিন্তু ক্রিটিক্যাল ওয়েতে এটাগুলোকে ক্রিটিসাইজ করছে, এবং সেটা খুব দরকার। কারণ এটা যদি না হয়, আমি যদি ক্রিটিক্যাল ওয়েতে কোনো বিষয়কে না দেখি, আমার তো মাইন্ডসেট চেঞ্জ হবে না, আমার এডুকেশনাল যেই ওরিয়েন্টেশন সেটা চেঞ্জ হবে না। মানে ওয়েস্টার্নকে কাউন্টার করা মানে এই না যে আমার ওয়েস্টার্নদের মতো আরেকটা সিভিলাইজেশন মিশন তৈরি করতে হবে, তা না। বরঞ্চ তারা যে কাজটা করেছে সেটা ক্রিটিক্যাল ওয়েতে দেখতে হবে, এবং সেটা যত বেশি হবে তত কিন্তু ইন্টারন্যাশনাল লতে আমাদের কন্ট্রিবিউশনটা বা টুয়াইলের যে কন্ট্রিবিউশনটা, সরি, সেটা
সেটা কিন্তু আরো স্ট্রং হবে। সো ওইটা কিন্তু আমার মতে পারপাস না যে সিআইএলটা কিভাবে হবে সেটা করা। হ্যাঁ, তবে সিআইএল এর আইএলসি ইন্টারন্যাশনাল ল কমিশনে কিছু কিছু কিন্তু মানে ওটা খুব আনফরচুনেট যে একজন দুইজন ভারতীয় আমরা দেখি সেখানে রিপ্রেজেন্টেশন, নট ইভেন বাংলাদেশি এনিওয়ান, যারা আসলে ইন্টারন্যাশনাল ল কমিশনের মেম্বার হয়। এই যে রিসেন্টলি একটা ইলেকশন হলো, সেখানেও কিন্তু বাংলাদেশ থেকে নট এ সিঙ্গেল ওয়ান, ভারত থেকে মনে হয় একজন না দুইজন, আর ম্যাক্সিমাম হচ্ছে আফ্রিকান বেসড ইন ইউরোপিয়ান ইউনিভার্সিটিস। তো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আজকে আমি এখানে বসে এত সিআইএল এর কথা বলছি, বাট আমারও তো একটা লিমিটেশন আছে। লিমিটেশন কি? আমি কি মডার্ন যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেই অ্যাক্সেস কি পাচ্ছি লিটারেচারের? আমি কেমব্রিজে ছিলাম, আই ইউজ টু হ্যাভ লটস অফ অ্যাক্সেস টু ডিফারেন্ট রিসেন্ট লেটেস্ট লিটারেচার, বাট বাংলাদেশে এসে আমি সেটা পাচ্ছি না, তাই না? তো শুধু তো জ্ঞান চর্চা করার কথা মুখে বললে হবে না, তার জন্য তো আমার সেই ফ্যাসিলিটি গুলো তৈরি করতে হবে। ইউরোপ কেন এত আগে? ইউরোপ এত এগিয়ে আছে বিকজ তারা কিন্তু সেই জিনিসগুলো এনশিওর করছে। তাদের ইউনিভার্সিটিগুলোতে সেই ফ্রিডম অফ স্পিচ আছে, একদিকে তাদের যেমন সিভিলাইজেশন মিশন আছে, এট দ্য সেম টাইম তারা তাদেরকে আবার কিন্তু সেলফ ক্রিটিক্যাল হওয়ার সুযোগ দিচ্ছে। তো আমি ওই লার্জার ক্যানভাসের প্রবলেমটা দেখতে চাই, আমি শুধুমাত্র এটাকে সিআইএল প্রবলেম হিসেবে দেখতে চাই। ওকে, তো এটা থ্যাংক ইউ স্যার। আর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে আপনি যেহেতু বললেন যে বাংলাদেশে একটা নন লিনিয়ার অ্যাপ্রোচ আছে বাংলাদেশ জুডিশিয়ারি এই সিআইএল এর ক্ষেত্রে, তো বর্তমানে যে জাজমেন্ট গুলো দেখছেন বা রেলেভেন্ট কেস গুলো দেখছেন, সেটা নিয়ে আপনার কি মনে হয় যে কাস্টমার ইন্টারন্যাশনাল ল এর ফিউচার কি হতে পারে বাংলাদেশ জুডিশিয়ারিতে? যে আমরা নতুন নতুন কিছু জাজ পাচ্ছি, তারা ইন্টারন্যাশনাল লতে ওয়েল ট্রেন্ড বা মোটা মানে বলা যাচ্ছে যে তারা পূর্ববর্তী জাজগুলোর চেয়ে ওয়েল ট্রেন্ড, তো তাদের সেটা নিয়ে বাংলাদেশের জুডিশিয়ারির ফিউচারটা কি? এটা খুব ডিফিকাল্ট অ্যান্ড ক্রিটিক্যাল কোয়েশ্চেন। আই এম নট শিওর যে আমি আসলে কম্পিটেন্ট কিনা এটা অ্যান্সার করার জন্য, বাট আমার সাজেশন বা আমার প্রপোজাল হবে যে জাজ যারা হচ্ছেন, স্পেশালি হায়ার জুডিশিয়ারিতে যারা হচ্ছেন, অ্যাপেক্স কোর্টে তারা যাচ্ছেন, তাদের মিনিমাম ইন্টারন্যাশনাল ল এর উপর স্টাডি থাকা উচিত। আমি বলছি না যে কারোই নাই, ডেফিনেটলি উই হ্যাভ সো মেনি গুড জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট, স্পেশালি শিশু আইনের ক্ষেত্রে জাস্টিস ইমান আলী, উনি কিন্তু শুক্র আলী কেস, তারপর অন্যান্য যে জাজমেন্টগুলো ছিল, উনি কিন্তু এগুলো ফ্ল্যাগ আউট করেছেন যে কোন জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে পার্লামেন্টে সুপারিশ করার মাধ্যমে। সো উই হ্যাভ লটস অফ জাজেস যারা আসলে ইন্টেলেকচুয়ালি এনরিচ, এবং তাদের জাজমেন্টগুলো আমরা যদি পড়ি সেখানে কিন্তু আমরা সেখানে ইন্টারন্যাশনাল লয়ের যেই ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু রিফ্লেকশন থাকে। কিন্তু আনফরচুনেটলি আরো একটা বড় সংখ্যা আছে যারা কিন্তু ইন্টারন্যাশনাল লকে এমনভাবে প্রয়োগ করছেন জুডিশিয়াল ডিসিশনগুলো তৈরি করার ক্ষেত্রে, যেখানে আসলে তারা ওই ওয়েস্টার্ন যেই হেজিমনিক আইডিয়া সেটার বাইরে যেতে পারছেন না। তো এখানে অনেক কিছু করা যেতে পারে। একটা হতে পারে যে প্রচুর পরিমাণে এখানে ট্রেনিং এর ব্যবস্থা করা ইন্টারন্যাশনাল ল সম্পর্কে, ইভেন একাডেমিয়ার, মানে আমি জানি না বাইরের দেশে কিন্তু প্রচুর এরকম হয়, এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য অনেক প্রফেসরকে ডাকা হয় ইন্টারন্যাশনাল। ইউকের সুপ্রিম কোর্টে প্রচুর কি বলবো যে যখন ইমিগ্রেশন ইস্যুতে মামলাগুলো হয় প্রচুর কিন্তু প্রফেসরদের ডাকা হয়, বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আমাদের কোর্টে একাডেমিয়ার কোনো অ্যাক্সেস নাই। অ্যামিকাস কিউরি মানে হচ্ছে ইউ হ্যাভ টু বি লয়ার, তার বাইরে কাউকে আমি ডাকি না। বাট আমি জানি না কেন মানে এই কাজটা শুরু করা হয় না কেন। উচিত ছিল ওই 7 জন অ্যামিকাস কিউরির সাথে অ্যাটলিস্ট 2 জন বাংলাদেশি ইন্টারন্যাশনাল ল প্রফেসরকে ডাকা, তারা কাশ্মীর ইন্টারন্যাশনাল ল সম্পর্কে কি জানে সেটা শুনো, কোর্ট শুনো। এই আইসিসিতে রিসেন্টলি যখন প্যালেস্টাইনের স্টেটহুড নিয়ে প্রশ্ন এসেছে, যেমন লয়াররা সাবমিশন দিয়েছে, ওপেন সাবমিশন ছিল, তেমন ভাবেই কিন্তু প্রফেসররা দিয়েছে। তো ওই জিনিসটা নাম্বার 1 করা খুব ইম্পর্টেন্ট, মানে ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন একাডেমিয়া অ্যান্ড দ্য প্র্যাকটিস বা জুডিশিয়ারি, সেটা দরকার। আরেকটা হচ্ছে আমাদের যেই এডুকেশনাল কারিকুলামগুলো আছে ইউনিভার্সিটিগুলোতে, সিলেবাসগুলো আছে, সেখানে আমার মনে হয় রিভিজিট করা উচিত, সেটা অ্যাসেস করা উচিত। ইন্টারন্যাশনাল ল জাস্ট আমরা একটা সাবজেক্ট হিসেবে রেখে দিলাম, এবং এবং এটার একটা বিষয় আছে, যখন আমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মার্কেটে যাই, জুডিশিয়ারিতে যাই, লোয়ার জুডিশিয়ারিতে, সাবঅর্ডিনেট কোর্টে যাই, বা যারা প্র্যাকটিসে যাই, তারা ইন্টারন্যাশনাল লটাকে এত গুরুত্ব দিতে চায় না। কেন দিবে? বিকজ সেখানে তো ইন্টারন্যাশনাল লয়ের কোনো ইমপ্লিকেশন তারা দেখে না। এটা কাইন্ড অফ এলিটিজমের মতো হয়ে গেছে যে আমরা এলিট একাডেমিয়ারা শুধু কথা বলি এগুলো নিয়ে। বাট আমার মনে হয় যে টাইম ইজ নাও কামিং যেখানে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেশন কিন্তু লোয়ার জুডিশিয়ারিতেও আছে।
এবং লোয়ার জুডিশিয়ারি জাজ যারা নতুন জাজ হচ্ছে আমাদের মতো তোমাদের মতো, তাদের কিন্তু সেই সুযোগটা আছে ইন্টারন্যাশনাল লকে সেখানে বোঝার বা সেটার একটা রেমিফিকেশন নিয়ে আনা, টানার। তো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল জাজের ওরিয়েন্টেশন উপরে, তারা কিভাবে সেটা দেখে। সো ভবিষ্যৎটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, বাট যেভাবে যাচ্ছে তাতে মনে হয় আগামী 50 বছর এই ট্রেন্ডটাই থাকবে, যদি না আমাদের একাডেমিয়া এবং জুডিশিয়ারির মধ্যে একটা কানেকশন তৈরি করতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর অ্যান্সার। আমার মনে হয় আর কোনো কোশ্চেন আমাদের নেই। So sir, thank you very much for giving us your precious time, and thank you for giving an informative and thought-provoking lecture. থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আমার খুবই ভালো লেগেছে যে বিষয়টা নিয়ে লিখেছিলাম সেটা নিয়ে কথা বলার। এটা আজকে বেসিক্যালি আমার প্রথম প্রেজেন্টেশন অন দিস চ্যাপ্টার, বাট আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এত সময় দিয়ে তোমরা শুনেছো এবং কোয়েশ্চেন করেছো। হোপফুলি আমাদের নেটওয়ার্কিংটা থাকা দরকার, সো দ্যাট উই ক্যান কন্ট্রিবিউট সামথিং ইন ইন্টারন্যাশনাল ল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Thank you, sir. ওকে, আল্লাহ হাফেজ।